সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে আমি রুবাইয়াত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাজেট 2020-2021 প্রত্যাশা ও প্রাপ্তি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি। মন্ত্রী মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে গোল টেবিলে আছেন ওয়াশিকা আয়েশা খানম, মাননীয় সংসদ সদস্য। আছেন বিশিষ্ট ব্যাংকার এবং এবিবির সাবেক সভাপতি মিস্টার নুরুল আমিন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হামিদুল হক এবং আছেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর ডক্টর হাসিন জাহান। আমাদের সঙ্গে আরো আছেন ডর্প এবং এসডব্লিউ এর দক্ষিণ এশিয়ার প্রতিনিধি মোহাম্মদ জোবায়ের হাসান। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনারা চাইলে এখানে প্রশ্ন উত্থাপন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন এবং এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আজকে যখন এই অনুষ্ঠান আমরা করছি তখন করোনা আক্রান্তের 102তম দিনে যদি আপনাদের হালনাগাদ তথ্য আমি দেই, দেশে আজ শনাক্ত 4008 জন এবং মৃত্যু হয়েছে 41 জন মানুষের। দেশে মোট শনাক্ত হয়েছেন 98,489 জন, প্রায় 1 লাখ ছুঁই করছে এবং মোট মৃত্যু 1305 জন। এই বাজেট পাস প্রস্তাব হয়েছে আমরা জানি। সব মিলিয়ে আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো, এই বাজেটের সবল দিকগুলো কি আর দুর্বল দিকও বলবেন। আপনারা শুধু সবল দিক বলতে ভালোবাসেন, তো আমরা একটু দুর্বল দিক কিংবা ঘাটতির দিকও শুনতে চাই। এটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ। আমি গত কয়েকদিন এই বাজেট সম্বন্ধে বিভিন্ন আলোচনায় গিয়েছি এবং অনেক বিদ্বজ্জনের সঙ্গে আমার কথা শোনার আমার সুযোগ হয়েছে। এবং আমি আজকে একটা এক্সারসাইজ এখানে আসার পরে করছিলাম যে আমি কি কি শুনেছি একটা তালিকা করছিলাম, এবং সবল দিকের চেয়ে দুর্বল দিকই আমার তালিকায় বেশি এসছে। সুতরাং আমরা যে সবল পছন্দ করি তা নয়, দুর্বল দিকগুলো আগে বলে ফেলি, সেগুলো আমি শুনে এসছি সকলের কাছ থেকে, অন্যান্য সকলের কাছ থেকে। কি ওনারা বলেছেন যে বাজেট একটা অবাস্তব বিষয়, এটার সঙ্গে বর্তমান যে সিচুয়েশন কোভিড জনিত এর সঙ্গে তার কোনো মিল নেই, এক নম্বর। দ্বিতীয়, তারা বলেছেন যে প্রবৃদ্ধির মাত্রা আপনারা ধরেছেন, এটা কোনো মানে হয় না, এই ধরনের 8.2 আপনারা কিভাবে পেলেন, এটা অসম্ভব ব্যাপার। তৃতীয়, যেটা তারা অনেকে বলেছেন কমন অর্থায়ন, এই এত টাকা আপনারা কিভাবে জোগাড় করবেন, যেখানে আয় কম, এত ব্যয় আপনারা কিভাবে করতে পারবেন। তারপরে আপনারা যে রাজস্ব আদায় করতে চান এনবিআর এর মাধ্যমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এটা আগেও পারেন নাই করতে, এবারও পারবেন না, এটা একটা অসম্ভব একটা লক্ষ্যমাত্রা। তারপরে বিষয় যেখানে এসছে যে স্বাস্থ্য খাতে আপনারা কম টাকা দিয়েছেন, যদিও তার চেয়ে বেশি অভিযোগ এসছে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার সম্বন্ধে। তাদের একটা ধারণা যে স্বাস্থ্য খাত মোটেও সুস্থ নয়, কারণ এখানে তারা মনে করে যে এর অনেক কিছু করার প্রয়োজন আছে। তারপরে তারা বলেছেন অতি পরিচিত একটা ব্যাপার, প্রেডিক্টেবল বাংলাদেশে দুর্নীতির কথা বলেছেন যে ভাই, দুর্নীতিতে স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রচুর আছে তারপরে তারা বলেছেন যে সামাজিক কল্যাণ খাতে, যেটা আপনাদের ফ্ল্যাগশিপ আপনারা বলেন, কিন্তু আপনারা তো তুলনামূলক টাকা কম দিয়েছেন অন্যান্য অনেক খাতের তুলনায়। তারপরে তারা বলেছেন, আরেকটা আক্রমণ তারা করেছেন যে আপনাদের এই বাজেটে দারিদ্র্যের হার কম আর বাড়বে। আপনারা গর্ববোধ করেন যে গত কয়েক বছরের দারিদ্র্য কমিয়ে নিয়ে এসছেন 20.5-এ, রাইট, কিন্তু এবার আপনাদের এই দারিদ্র্য হুট করে উপরে উঠে যাবে সংখ্যা এবং 35-36 হয়ে যাবে ইত্যাদি। এই হলো, আরো অনেক অন্যান্যের মধ্যে এই কয়েকটাকে আমি তালিকাবদ্ধ করেছি কমন এলিগেশন। তার বিরুদ্ধে তারা সবাই একমত হয়েছে একটা ব্যাপারে, 2-3টা ব্যাপারে। সেটা হলো কি, তারা প্রথম বলেছেন হ্যাঁ আপনারা একটা আস্থার মনোভাব আপনারা সৃষ্টি করতে পেরেছেন এই প্রচন্ড অসুবিধার মুখেও, যে আপনারা বাজেট তৈরি করেছেন আশাবাদী এবং উচ্চ অভিলাষমূলক, এবং আপনারা একটা আস্থার মনোভাব সৃষ্টি করতে পেরেছেন যেভাবে হোক, এটা ভালো দিক তারা মনে করেন। তারা আরো বলেছেন যে যদিও আপনারা সামাজিক নিরাপত্তা খাতে টাকা কম দিয়েছেন মনে করি, তবুও আমরা বলবো যে কিছু নতুন সুবিধা এখানে আপনারা নিয়ে আসছেন যেগুলো অত্যন্ত ভালো। যেমন আপনারা এবার বলেছেন সকল প্রতিবন্ধী যারা বিশেষভাবে পিছিয়ে পড়া অর্থনৈতিক ভাবে, তাদেরকে আলাদা জরিপ করে বাছাই করে তাদের জন্য আপনি সবাইকে নিয়ে আসবেন, বাইরে কেউ থাকবে না, এবং তাদের জন্য পরিমাণটাও যে 700 টাকায় সীমাবদ্ধ, এটাকে আপনারা উপরে বাড়িয়ে এটাকে একটু মোর কমফোর্টেবল করবেন। এইটা একটা ভালো দিক তারা বলেছেন। আরো কেউ কেউ ভালো বলেছেন যে আপনারা যে ক্ষিপ্র গতিতে
প্রণোদনা প্যাকেজ দিয়েছেন প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি আপনাদের সরকার প্রধান এই অঞ্চলের মধ্যে তথা বিশ্বের মধ্যে কেউ কেউ বলেছে যে আপনারা প্রথম মাঠে নেমেছেন সহায়তা নিয়ে এত বড় অঙ্কের একটা কম আয়ের দেশের জন্য প্রায় জিডিপির 4%। এইটা তারা মনে করে এটা ভালো দিক এবং এটা আমাদের যে কমিটমেন্ট আমাদের দেশের প্রতি এবং এটাকে মোকাবেলা করার যে আমাদের সাহস তারও একটা প্রতিফলন। এই 3-4টা বিষয় মোটামুটি আমি প্লাস মার্ক নিয়েছি আর অন্যান্য বিষয়গুলো মাইনাস মার্ক নিয়ে আসছি। সুতরাং এখন প্রশ্ন হলে তাহলে এইটার মধ্যে কিভাবে নেবেন আপনি? মার্ক তো অবশ্যই আমি বেশি পেয়েছি, এগুলা আমি জবাব দিতে পারি, বাট এখন কি জবাবটা এখন বলবো নাকি? আমরা তাহলে আরেকটু শুনে এসে আপনার কাছে জবাবগুলো শুনবো, যে যেগুলো সমালোচনা হয়েছে আপনারা কিভাবে এটাকে খণ্ডন করছেন। তো আমি একটু মিস্টার নুরুল আমিন, বিখ্যাত ব্যাংকার আমাদের, ওনার কাছে প্রশ্ন করবো যে এই যে ঘাটতির ব্যাপারটা বলা হচ্ছে, ব্যাংক থেকে হয়তো অনেক লোন নিতে হতে পারে। তো আমাদের ব্যাংকিং খাতের অবস্থা কিন্তু জানি, গত কয়েক বছর থেকে ব্যাংকিং খাতে অনেক রকমের কেলেঙ্কারি ঘটেছে, আর্থিক ভারসাম্যহীনতা অনেক কিছু হয়েছে। তো আমাদের ব্যাংকগুলো আদৌ প্রস্তুত কিনা আসলে এই বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে? মিস্টার নুরুল আমিন, আপনি যদি বলেন। ধন্যবাদ। আপনারা দেখেছেন যে এবারকার বাজেটটা, মানে প্রথমে যে কথাটা বলি, কোভিড হওয়ার কারণে সবাই আশাবাদ ছিল, আশাবাদ বলবো যে একটু ভিন্ন রকম হবে, কনভেনশনাল টাইপের আয় ব্যয়ের একটা হিসাব হবে, এমন বাজেট না হয়ে এবার বাজেটে মানে বক্তব্যগুলো এমন আসবে যেন মানুষ আশান্বিত হয় যে এই কোভিড এর সময়ে আমাদের সরকার, আমাদের বিজ্ঞ সরকার একটু ভিন্ন ভাবে একটা বাজেট প্রেজেন্ট করার চেষ্টা করছেন। সংখ্যা তো থাকবেই, বাজেট মানে তো আয় ব্যয়ের হিসাব, কিন্তু চাইছিলেন, আশা করছিলেন, মানে একটা আশাবাদ, আমি আশাটাকে এইভাবে বলবো, মানে একটা ক্রিয়েটিভ বাজেট হবে, একটা সৃষ্টিশীল বাজেট হবে, নতুনত্ব থাকবে। হ্যাঁ, সেখানে মূল বক্তব্য দুটো পার্ট, একটা হলো লিটারেচার পার্ট, একটা হলো সংখ্যার পার্ট। এখানে হয়তো অনেক আশাবাদ থাকবে, আর সংখ্যা ছাড়া তো বাজেট এমনিতে হবেই না, আমরা জানি যে আয় ব্যয়ের হিসাব। সেই ক্ষেত্রে বাজেটটি গতবারের চেয়ে এবার একটু সাইজ বেশি করা হয়েছে, এবং সেটা যদি আমরা রিভাইজড বাজেট দেখি তার তুলনায় আরেকটু বেশি হয়েছে। রিভাইজ বাজেট মানে 5,23,000 টাকা থেকে এটা 23,000 কোটি টাকা দিয়ে 5,01,000 কোটিতে আসছে। আমরা এটাকে 5,68,000-কে সেই দিক থেকে একটু বেশি মনে সবাই করছেন। এটা আমি কাউকে মানে কাউরে, আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বড় 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 আর ড্রিম তো বড় হতেই হবে, নাহলে আমরা অ্যাচিভ করতে যাব কেন? কিন্তু এই সময় যোগানের ব্যাপারটা নিয়ে যে প্রসঙ্গটা আপনি এখন আসলেন, যে আমাদের 1,90,000 কোটি টাকা ঘাটতি, এর মধ্যে 85,000 কোটি টাকা আসবে ব্যাংক থেকে। এটা কিন্তু টার্গেট, গতবার টার্গেট ছিল 47,000 কোটি, কিন্তু সেটা জুন পর্যন্ত হয়তো 80,000 কোটির উপরে নিতেই হবে মনে হচ্ছে, কারণ অলরেডি এর পরিমাণ প্রায় ড্রয়িং হয়ে গেছে। এই যে 1,90,000 কোটি টাকা আসবে, এর মধ্যে খুব ভালো দিক যে আমাদের গভর্নমেন্ট, যে আমাদের যে মাল্টিলেটারাল এজেন্সি গুলো আছে, মানে আই মিন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইসলামিক, এখান থেকে কিন্তু ভালোই নক করতে পেরেছেন, এবং এখান থেকে একটা বাজেট সাপোর্ট হিসেবে একটা অ্যামাউন্ট আসছে, এবং সেটা কম টাকা নয়। বিদেশি ঋণ এবং গ্র্যান্ট মিলে এটা কিন্তু অনেক টাকা। যেমন বিদেশি ঋণই এখানে প্রায় 76-77,000 কোটি টাকা, বাকিটা কিছু গ্র্যান্ট আকারে আসবে। আমরা এই দিকটা হিসাবটা ইজ ভেরি ক্লিয়ার। প্রসঙ্গ হচ্ছে যে ব্যাংক থেকে যে 85,000 কোটি টাকা যাবে, সেটা এই সময়ে একটু বেশি কি না, কারণ অন্য বছরে ইনসেন্টিভ ওই প্রণোদনাটা ছিল না, যেটা 1,03,000 কোটি টাকা, সেটা অন্য সময় এই পরিমাণে ছিল না। সেখানে বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করতো কৃষিতে, এসএমইতে, সেই পার্টটা ছাড়া এবার কিন্তু গার্মেন্টস এর বেতন থেকে আরম্ভ করে ওয়ার্কিং ক্যাপিটাল, এসএমই, এগ্রিকালচার, ভিন্ন ভিন্ন করে, ইভেন ইন্টারেস্ট সাপোর্ট, যেমন 2 মাসের ইন্টারেস্ট স্থগিত করার কারণে গভর্নমেন্ট একটা সাপোর্ট কিন্তু দিয়েছেন 2,000 কোটি টাকা। এই জায়গাটাতে এসে যেটা হচ্ছে, এবারকার অঙ্কটা একটু ভিন্ন রকম হবে, যেই জন্য ব্যাংকাররা অতীত অভিজ্ঞতা থেকে যে লোন রিসিভ করলেও যে এটা রেগুলার থাকে না এবং ওয়ার্ক করে না, সেই ভয় থেকে এবারও প্রণোদনার টাকা যদি সেভাবে দেওয়া হয়, তাহলে সেটা ফেরত আসবে কিনা, খেলাপি হবে না, এমন গ্যারান্টির জন্য কিন্তু সরকার এবং বাংলাদেশ ব্যাংকের কাছে একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম চেয়েছেন। সেটা কিন্তু ওয়ার্ক চলতেছে, সেটা এখনো পাওয়া যায়নি। যদি সেটা পাওয়া যায়, তাহলে ব্যাংকাররা সেই টাকাটা দেওয়ার জন্য একটা ভালো উৎসাহ বোধ করবেন। এক, ক্রেডিট ডিমান্ড যদি অন্য কারণে কম থাকে, প্রাইভেট বরোয়িং যেভাবে 9-10-এর মধ্যে পার্সেন্টেজ চলে আসছে, টার্গেটের চেয়ে অনেক নিচে, সেই ক্ষেত্রে এর মাধ্যমে গভর্নমেন্ট বরোয়িং এবং এই প্রণোদনার টাকা লোন আকারে দেওয়ার কারণে ব্যাংকের কিছু টাকা ইনভেস্টেড হবে। তবে
একেবারে যে ব্যাংক খাতের উপর মানুষের আস্থা এখনো আছে, বাট মানুষ এটার সমালোচনা বেশি করেন খেলাপি ঋণের কারণে। আরেকটি সমালোচনা বেশি হয় যে একই খেলাপিরা বারবার এই সুবিধাটা পাচ্ছেন কিনা, এবারও তারা সেই সুবিধাটা পাবেন কিনা, এগুলো মানুষের আশঙ্কা থেকে মানুষের সমালোচনা গুলো করেন। আর এসএমই পুরো টাকাটা পাবেন কিনা, কারণ তাদের অনেক ডকুমেন্টেশন করতে অসুবিধা হয়। এগ্রিকালচারে সেই লোকটা চিহ্নিত হবে কিনা, যে কর্মসংস্থানের জন্য যে লোকটা কাজ হারালো সে টাকাটা আবার মানে ভালোভাবে তার আইডেন্টিটি, তার ব্যবসায়িক ইয়েটা পরিস্থিতি দিয়ে সে টাকাটা নিতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আশঙ্কা আকারে আছে। তবে আমরা এগুলো সার্ভাইভ করার জন্য মোটামুটি ভাবে অনেকটা বুঝে উঠতে পারছে এবং বুঝতেছে। যেমন এই গভর্নমেন্টের এই প্রণোদনার টাকা দেওয়ার জন্য ইতিপূর্বে কখনো ব্যাংক গ্যারান্টি চায় নাই, এবার কিন্তু একটি গ্যারান্টি চেয়েছে। এটি একটি আমি মনে করি যে পজিটিভ দিক, ব্যাংকাররা চিন্তা করছেন। তবে ব্যাংক ইকোনমিতে যে রোল প্লে করছে, ইতিমধ্যে করেছে, এখনো করছে এবং করবে। একটা জিনিস হচ্ছে প্রায় 100 কোটি টাকা আমাদের হচ্ছে, 100 কোটি ডলার হচ্ছে আমদানি, রপ্তানি এবং রিমিটান্স 100% ব্যাংকরাই ডিল করে। এবার কিন্তু আমদানি একটু কম হচ্ছে, রপ্তানিও এখনো একটু কম। আমি জানি না আগামী 3 সেপ্টেম্বরের পরে যদি বাড়ে তাহলে এই জায়গাটাতে হয়তো কিছু ক্রেডিট ডিমান্ড কম থাকতে পারে। আর যদি আদায় বা রিকভারি অনেক বেশি জোগাড় করতে পারে, সেই দিক থেকে ব্যাংকাররা মোটামুটি ভাবে একেবারে যে অসহায় অবস্থায় আছে তা নয়। অনেক ধন্যবাদ আপনাকে আশাবাদ ব্যক্ত করার জন্য। আরো প্রশ্ন আপনার কাছে নিয়ে আসবো। ডক্টর হাসিন জাহান, আপনি যদি বলেন যে বহুদিন থেকে স্বাস্থ্য, স্যানিটেশন, পানি নিয়ে আপনারা কাজ করছেন, সবার প্রত্যাশা ছিল করোনার কারণে স্বাস্থ্য বাজেটে অনেক বেশি মানুষ দেখতে পারবে, জিডিপির অন্তত 1 ভাগ হবে, সেটা কিন্তু হয়নি, 0.94 হয়েছে, কিছুটা বেড়েছে। তো একটা বলা হচ্ছে বরাদ্দর ব্যাপারটা বেশি, আর একটা হচ্ছে যতটা বরাদ্দ হয় সেটা খরচ করবার সক্ষমতা কি আমাদের আছে কিনা। যখন করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক, কতটা ভঙ্গুর, কতটা দুর্বল, বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি যে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে বেসরকারি হাসপাতালে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমরা দেখলাম আমাদের ডিজি হেলথ, তারা কিন্তু যাচ্ছেন হচ্ছে সিএমএইচে। তো আমাদের মন্ত্রী এমপি যারা একটু হাঁচি কাশি হলে লন্ডনে চলে যান, সৌদিতে চলে যান, সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান, নিদেন পক্ষে ইন্ডিয়াতে যান। তারা যদি নিজেরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বাস না করেন, তাহলে কি আমাদের এই স্বাস্থ্য, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন এই ব্যবস্থাগুলো আদৌ উন্নতি হবে কিনা? ডক্টর হাসিন জাহান, আপনি যদি বলেন কাজের অভিজ্ঞতা থেকে। যেটা ধন্যবাদ, যেটা মনে হয়েছে যে স্বাস্থ্য খাতে আমরা দেখেছি যে প্রায় 3,500 কোটি টাকা বরাদ্দ বেড়েছে। কিন্তু আপনি যদি একটু খতিয়ে দেখেন, দেখবেন যে এই বরাদ্দটা বেড়েছে বেশিরভাগ ক্ষেত্রে পরিচালন ব্যয় বেড়েছে। তাহলে আসলে মূল বরাদ্দটা কোথায় বেড়েছে? পরিচালন ব্যয় যদি বাড়ে, তাহলে আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু বরাদ্দ আসলে পৌঁছবে, সেখানে একটা সন্দেহ দেখা দিচ্ছে। তারপরে এই যে 10,000 কোটি টাকা, এই টাকাটা থোক বরাদ্দ হিসেবে রাখা হচ্ছে। তাহলে এই অনির্ধারিত বরাদ্দ যখন রাখা হচ্ছে, তাহলে সুনির্দিষ্টভাবে বরাদ্দ না রাখার কারণে প্রকৃত অর্থে যখন টাকাটা খরচ হবে, তখন আসলেই কি এটা প্রকৃত জায়গায় খরচ হবে, সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। সুতরাং আসলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এই টাকাটা প্রকৃত অর্থে সঠিক জায়গায় খরচ হবে কিনা। আবার দেখেন, মানে আপনি কি দুর্নীতির আশঙ্কা করছেন, শুধু গুড গভর্নেন্সের আশঙ্কা করছেন, শঙ্কা সুশাসনটা আছে কিনা ব্যাপারটা রয়েছে। পাশাপাশি দেখেন যে আমরা সমস্ত জিনিসটাই চিন্তা করছি পরিষেবার দৃষ্টিভঙ্গিতে, চিকিৎসা সেবার ক্ষেত্রেই আমরা চিন্তা করছি, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থার ক্ষেত্রে আমরা কোনোভাবেই চিন্তা করছি না। এখানে সাবান দিয়ে হাত ধোয়া যে কতটা জরুরি, অর্থাৎ শুধুমাত্র পরিষেবার কথা চিন্তা করলেই তো হবে না, আমাদেরকে প্রতিরোধের কথাও চিন্তা করতে হবে, সেখানে আমরা কোনো চিন্তাই করছি না। সুতরাং এখানে একটা বড় দিক আমাদের অবহেলায় রয়েই গেল। তো আমি হয়তো পরে আবার এ ব্যাপারে আলাপ করব। এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার যেটা আমাদের শুরুতেই বাদ পড়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে একজন একাডেমিশিয়ান আছেন, অধ্যাপক ডক্টর হামিদুল হক। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে যেরকম নুরুল আমিন সাহেব বলার চেষ্টা করছিলেন যে 4-5 মাস আগে থেকে তো বাজেট প্রণয়ন যখন আমাদের শুরু হয়, এই করোনা তারপরে আসলো, কাজে মানুষ কিন্তু করোনার কারণে বাজেটে এক ধরনের ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীলতা, একটা নতুনত্ব দেখতে চেয়েছিল। সেরকম তথাকথিত গতানুগতিক আমলারা যেভাবে প্রণয়ন করে দেয়, সেরকম একটা কাট অ্যান্ড পেস্ট তথ্য পরিসংখ্যান, সেরকম নতুন কিছু কিন্তু পাইনি আমরা, কিন্তু ইনোভেটিভ কোনো চিন্তা কিন্তু পাইনি, সৃজনশীলতা পাইনি। কেন বছরের পর বছর একই রকম বাজেট আমাদের সামনে উপস্থাপিত হয়, সংখ্যার শুধু হেরফের হয়? হামিদুল হক।
এজ এন একাডেমিশিয়ান আপনি এটা আনমিউট করতে হবে আপনার। জি প্লিজ বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকল অংশগ্রহণকারীদের এবং আপনার টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের। আমি ধন্যবাদ জানাই যারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকছেন, নিরাপদে থাকছেন তাদেরকে, এবং তাদের সকলকে অনুসরণ করার জন্য বাকিদেরকে অনুরোধ করছি আপনার মাধ্যমে। সরকারকে ধন্যবাদ দিতে হয়, একটা বড় বিশাল বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, প্রস্তাব করেছেন, এবং এই প্রস্তাবিত বাজেটটি অনুমোদিত হবে, হয়তো একটু এদিক সেদিক দাঁড়াবে। এখন আপনার প্রশ্নের জবাবে দুটো দিক আমার বলার আছে। একটি হচ্ছে, আপনি বলেছেন গতানুগতিক এবং সৃজনশীল। যদি একটি বাজেটকে সরকারের পক্ষ থেকে সৃজনশীল করতে হয় তাহলে সেটি হতে হবে জন অংশগ্রহণমূলক। কিন্তু ঐতিহাসিকভাবে সরকারি বাজেট কখনোই জন অংশগ্রহণমূলক হয় না। এমনকি আপনি যদি গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্রের মতন যারা নিজেদেরকে দাবি করেন সেই সব দেশেও বাজেট জন অংশগ্রহণমূলক হয় না। বাজেট তিন ভাবে হয় তত্ত্বগতভাবে, একটি হচ্ছে টপ ডাউন, আরেকটি বটম আপ, আর একটি জন অংশগ্রহণমূলক। এবং যখনই জন অংশগ্রহণমূলক হয় তখনই সেই বাজেটটি হয় সৃজনশীল। আমাদের সরকার বড় বাজেট তৈরি করেন দুটো দর্শন বলা যায়, রাজনৈতিক দর্শনকে মাথায় রেখে। একটি হচ্ছে রাজনৈতিক বিবেচনা, আর একটি হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনা। এখন রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ হচ্ছে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাহায্য সহযোগিতা, ঋণ দেওয়ার যে অঙ্গীকার থাকে, উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে এবং ইচ্ছা থাকে, সেটিকে সরকার প্রথমে বিবেচনায় নেন। দ্বিতীয়টি বিবেচনায় নেন যে, যেমন আমার আগের আলোচক বলেছেন যে সরকারকে আস্থায় আনার, এবং মাননীয় মন্ত্রী শুরুতে বলেছেন যে উনি যত নেগেটিভ কথা শুনেছেন সেখানে আবার একটি পজিটিভ কথাও শুনেছেন, খুব সম্ভব সিভিল সোসাইটির কাছ থেকে, যে আপনারা একটা বড় বাজেট করে আস্থা অর্জন করেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে সরকারের রাজনৈতিক লক্ষ্য, জনগণকে আশা সবসময় তারা দিয়ে থাকেন। এখন তত্ত্বগতভাবে যখনই একটি বাজেট তৈরি করা হয় সরকারের, তখন অ্যাটলিস্ট 3-4টি ডাইমেনশনকে মাথায় রাখতে হয়। একটি হচ্ছে, আমরা ওই টার্মটি বলা হয় ট্রেড অফ, কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, সেটির সঙ্গে যা প্রস্তাবিত কর্মসূচি নেওয়া হচ্ছে তার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে, এবং সেই সামঞ্জস্যটার ভিত্তি হবে সরকারের নীতি। এখন আমি দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত আমাদের সরকার বাংলাদেশকে একটি উচ্চ মাত্রায় নিয়ে গেছেন, যে 100 বছরের একটি নীতি তার প্রণীত হয়েছে, বাংলাদেশ ডেল্টা প্ল্যান। এবং সেই ডেল্টা প্ল্যানে সুনির্দিষ্টভাবে সৃজনশীলতার বিষয়টিও আছে, আবার ইকোনমিক গ্রোথ মডেলকে লালন পালন করারও দিকদর্শন আছে। এখন আমরা যদি সামান্য সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি, আমার কাছে মনে হয়েছে যে সরকার এই নীতিকে আওতায় না রেখেই এই বাজেটটি প্রণয়ন করেছেন। যেমন আমরা যদি ডেল্টা প্ল্যানের একটি বড় দিক হচ্ছে দারিদ্র্য বিমোচন, বঙ্গবন্ধুর সেই দর্শন যে এদেশের মানুষের যে কোনো উন্নয়ন কর্মসূচির প্রথম লক্ষ্য হতে হবে মেহনতি, অসহায়, দুঃখী মানুষের কল্যাণ সাধনের জন্য। আর তার জন্যই দরকার, একটু আগে হাসিন জাহান বললেন, স্বাস্থ্য খাতের বরাদ্দ, কর্মসংস্থানের নুরুল সাহেব বললেন সেখানকার বরাদ্দ, এবং এই বরাদ্দগুলো যখন মাথায় রেখে কোনো প্রস্তাবনা আনা হয় তখনই সৃজনশীলতার কোনো বিকল্প নেই। তখন সৃজনশীল হতেই হবে আপনাকে, এবং সেই সৃজনশীল হতে গেলে আমাদের কথা শুনতে হবে, গবেষকদের কথা শুনতে হবে, জনপ্রতিনিধিরা যদি মানুষের মুখপাত্র হিসেবে যদি কথা বলেন সেই কথাগুলো শুনতে হবে, মিডিয়ার কথা শুনতে হবে, কারণ মিডিয়ারা সর্বপর্যায়ের তথ্য তুলে ধরে থাকেন। এবং সেই কারণে বলা হয় বাজেট হচ্ছে সরকারের নীতি, সরকারি যে নীতি তার আয়না। এখন সেই আয়নায় আমরা দেখতে পাচ্ছি সৃজনশীলতাটা নাই। এখন সৃজনশীলতা না থাকার পিছনে টপ ডাউন বাজেটিং প্রক্রিয়াটাই হচ্ছে প্রধান বা অন্যতম কাজ। এখন টপ ডাউন পরিকল্পনা যখনই বা বাজেট যখনই করা হয়, তখন আমরা এইভাবে আশাহত হই যে সৃজনশীলতা নাই। তবে
এই পরিকল্পনা তৈরিতে যারা অংশগ্রহণ করেছেন, আপনার চ্যানেলে আমি দেখেছি তাদের একজন অন্যতম কর্মকর্তা বলেছেন যে বাজেট তো বরাদ্দ, কিন্তু বাজেট যখন আমি বাস্তবায়ন করব তখন আমি প্রকল্প গ্রহণ করে সেই বাজেট বাস্তবায়ন করব। তাহলে কি আমরা আশা করব যে সেই প্রকল্পগুলো সৃজনশীলতার ভিত্তিতে তৈরি হবে? মাননীয় মন্ত্রী হয়তো সে ব্যাপারে একটু বলবেন। এই মাননীয় মন্ত্রী যখন পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমান অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তাদের নেতৃত্বেই বাংলাদেশ ডেল্টা প্ল্যান তৈরি হয়েছে এবং ডেল্টা প্ল্যানে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, মেহনতি মানুষ ভিত্তিক প্রস্তাবগুলো রয়েছে এবং সবচেয়ে বড় একটি ফোকাস সেখানে রয়েছে অনিশ্চয়তাকে মোকাবেলা করা, মানে অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট। কিন্তু এই বাজেটে সেই দিকটি কেন কিভাবে বর্ধিত থাকলো সেটাই আমাদের প্রশ্ন, এবং সেটা যদি আওতায় আনা হতো তাহলে আমরা সৃজনশীলতা এই বাজেটে দেখতে পেতাম। তবে এখন আশা করা যায় যে প্রকল্প যখন গ্রহণ করা হবে তখন যেন সেই নীতিমালার আওতায় যে সৃজনশীলতা গুলো রয়েছে সেগুলোর জন্য আওতায় অ্যাকাউন্টে নেওয়া হয় এবং সেইভাবে প্রকল্প তৈরি করা হয়। জি, অনেক ধন্যবাদ। আমি আসবো ওয়ার্ষিকা আয়েশা, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে বাজেটের সবল দিক এবং দুর্বল দিক আপনার বিবেচনায় কি, কিংবা সার্বিকভাবে বাজেটকে আপনি কিভাবে দেখছেন আসলে। আপনাকে একটু আনমিউট করতে হবে, লাল একটা ক্রস দেখেন, হ্যাঁ জি, ওইটাকে আনমিউট করতে হবে। জি এখন বলুন। ধন্যবাদ রুবায়েত। আসসালামু আলাইকুম জি আপা। সবাইকে, সালাম, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, বিশ্বব্যাপী তো আমাদের একটা মহা দুর্যোগ চলছে এবং বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে। 3% সংকুচিত হবে। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি জিডিপি 1.8 থেকে 2% কমে যাবে। এই অবস্থায় যে কোনো দেশের, প্রতিটি দেশেরই আমরা সহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। কারণ এই অদৃশ্য শত্রু সম্পর্কে তো আসলে কারো কিছু জানা নেই এবং এই অবস্থা কতদিন চলবে, ভ্যাকসিনের বিষয়ে কখন আসলে ভ্যাকসিন পাওয়া যাবে, এবং সবই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যেই কিন্তু বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ এই বৃহৎ একটি বাজেট দিয়েছে। অবশ্যই এই বাজেটকে বিভিন্ন মতামত, ভিন্ন মতামত আছে। বাজেটকে তো পারফেক্ট, কোন বাজেটকে কখন কে পারফেক্ট বলেছে আমি তো কখনো শুনিনি। জি, মানে সারা জীবনে শুনে এসেছি যে কোনো বাজেটের পক্ষে বিপক্ষে বিভিন্ন মত, এটার ক্ষেত্রেও সেটা থাকবে। এবং যেহেতু এই দুর্যোগকালীন সময় এবং সৃজনশীল বাজেটের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমার পূর্ববর্তী বক্তাদের কথা। সৃজনশীল বাজেট আসলে আমি বাজেট কিভাবে সৃজনশীল হয় সেটা আমি আসলে জানি না, কারণ সেটা কি মানে ছন্দে ছন্দে বাজেট হতে হবে সেটা না। বাজেট তো নাম্বারসই হবে। এখন বাজেটের বাস্তবায়নটা সৃজনশীল ভাবে করতে হবে। শুধু সৃজনশীল হলেও হবে না, বাজেটের বাস্তবায়ন সঠিকভাবে করতে হবে এবং যেখানে যা বরাদ্দ দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে বরাদ্দগুলো জবাবদিহিতার ভিত্তিতে যার না বলা হচ্ছে বাজেট প্রণয়নটাই ক্রিয়েটিভ হতে পারে। আপনি জানেন বেশ কয়েক বছর থেকে কিন্তু একটা আন্দোলন চলছিল আমাদের দেশে, যে জেলা বাজেট, যে তৃণমূল থেকে ইউনিয়ন বাজেট করবে, ইউনিয়নরা জেলাতে বাজেট করবে, সেই জেলা বাজেটগুলো সেন্ট্রালে আসবে, তারা এগুলোকে একত্রিত করবে। এটা নাম হচ্ছে ক্রিয়েটিভ বাজেট। এখন আপনাদের পার্লামেন্টের যারা এমপি তারাও কিন্তু বাজেটের মধ্যে ঢুকতে পারে না, আগে থেকে আপনাদের দেওয়া হয় না আসলে। সো আপনি হঠাৎ করে দেখছেন এবং এর মধ্যে খুব বেশি আলোচনা করার সুযোগ আপনার থাকে না। বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় কি আপনার অংশগ্রহণ ছিল? এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি। জনগণের প্রতিনিধি হিসেবে আপনার অংশগ্রহণ ছিল কিনা এই বাজেট প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে, তৃণমূল থেকে শুরু করে প্রণয়ন প্রক্রিয়ায়, এইটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি প্রণয়ন। মানে গতবার যা হয়, এবার তো করোনা ছিল না, তাহলে করোনা যখন আসলো তার রিফ্লেকশন কি বাজেটে আছে কিনা আসলে অনেকে প্রশ্ন তুলেছেন। আগেরটাই কিন্তু চেঞ্জ করা হয়নি, মূল কাঠামো করোনার কারণে চেঞ্জ হয়নি, পরিবর্তনও হয় নাই। সেটিকে বলা হচ্ছে তাহলে ক্রিয়েটিভিটির জায়গাটা কোথায় আসলে আমাদের? সবসময় তো বাজেটের আগে সবার সাথে, বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলাপ হয় এবং মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ওনারা কিন্তু আলাপ করেন। সেই আলাপ কিন্তু একেবারে আমার মনে হয় ফেব্রুয়ারি মার্চ থেকেই শুরু হয়ে যায়।
এবার পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সেই আলাপটা হয়তো সবার সাথে করা সম্ভব নয়। জি, এবং সেই না, সেই ক্ষেত্রে আলাপটা আমরা দেখি আবার গতানুগতিক কতগুলো এলিট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, বিজিএমইএ, বিকেএমইএ, বিসিসি এদের সঙ্গে বলা বলছে, তৃণমূল সাধারণ এদের সঙ্গে কথা বলা হয় কিনা, তাদের রিফ্লেকশন থাকে কিনা। তৃণমূল তো হয়, আমার জি কৃষি বাজেটের সময় তো তৃণমূলের সাথে কথা আমি তো গত বছরও দেখেছি জি কৃষকদের কথাগুলো উঠে এসছে, বিভিন্ন সেক্টরের কথাগুলো উঠে এসছে। আসলে এবার পরিস্থিতিতে একটু পরিবর্তিত পরিস্থিতি, জি এবং করোনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তো মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করেছেন সেটাই তো 1,03,000 কোটি কিছু জি বেশি, এবং সেই ক্ষেত্রে তো প্রতিটা সেক্টরকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে সেই প্রণোদনা প্যাকেজের মধ্যে। এখন প্রণোদনা প্যাকেজের সুবিধাগুলো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানোটাই কিন্তু আসল চ্যালেঞ্জ, এবং সঠিকভাবে পৌঁছানো যাদের সবচেয়ে প্রয়োজন। বাজেটের ক্ষেত্রেও কিন্তু সেটাই, বরাদ্দগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা এবং সৃজনশীলভাবে যেভাবে প্রকল্প নিয়ে যেখানে যেটুকু দরকার সেভাবে দেওয়া। বরাদ্দ তো খাতওয়ারি দেওয়া হয়েছে, জি সেটা সৃজনশীল ব্যবহারটাই কিন্তু অ্যাকচুয়াল চ্যালেঞ্জ। জি, অনেক ধন্যবাদ আপনাকে জুবায়ের হাসান। আপনি যদি একটু বলেন যে স্বাস্থ্য, স্যানিটেশন সবকিছু মিলিয়ে আপনি যেহেতু বহুদিন থেকে কাজ করছেন, এই সেক্টর সম্পর্কে একটু বলেন যে বাজেটে কি অবস্থা, বরাদ্দ কি আছে এবং কি হবে। যেরকম হাসিন জাহান আপা বলেছেন যে আমরা শুধু একটা কিওর কথা বলছি, ট্রিটমেন্টের কথা বলছি, চিকিৎসার কথা বলছি। স্বাস্থ্য আর চিকিৎসা কিন্তু এক না আসলে। যখন আমরা স্বাস্থ্যের কথা বলবো তাহলে সেখানে জিম থাকতে হবে, পার্ক থাকতে হবে, মানুষের ব্যায়ামের ব্যবস্থা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে হবে। আর চিকিৎসার কথা বললে আমরা দেখি যে হচ্ছে ওষুধের কথা বলি, হাসপাতালের কথা বলি। আমরা দেখি আমাদের মহামান্য রাষ্ট্রপতি থেকে পিয়ন সবার ঘরে ওষুধ থাকে, প্যারাসিটামল থাকে, সিরাপ থাকে। মানে স্বাস্থ্য আর চিকিৎসাকে আমরা এক করে ফেলছি কিনা, স্বাস্থ্য খাত নিয়ে যদি বলেন। আপা বলেছেন পুরোটাই ট্রিটমেন্ট কেন্দ্রিক, আসলে হাসপাতাল কেন্দ্রিক। ধন্যবাদ। ধন্যবাদ। কারণ আজকের এই সময় উপযোগী আলোচনার অবতারণা করার জন্য আজকে আমাদের সাথে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন এবং অন্যান্য উপস্থিত বক্তারা আছেন, বিশেষ করে আমাদের একজন সাংসদ আছেন সাথে, যাদের মাধ্যমেই বাজেট আসলে পেশ হয়। বাজেটের ক্ষেত্রে এটা আগেও পূর্ববর্তী বক্তারা বলেছেন যে সংখ্যাগত পরিকল্পনা এবং এটা সরকারের রাজনৈতিক দর্শন ইত্যাদি ইত্যাদি। আসলে বাজেট বিষয়টা যখন আসে তখন আমাদের মাথায় কিছু ঘুরপাক খায় যে হ্যাঁ এটা অর্থনীতিবিদদের কাজ এবং এটা কিছু অঙ্ক জুড়িয়ে দেওয়ার কাজ, এবং এটাকে হিসাব নিকাশ এমন ভাবে করতে হবে যে যাতে সকলেই তুষ্ট থাকে, আবার একইভাবে সব কাজই যেমন হয় আমাদের মতো, এবং সাধারণ মানুষ যেন বুঝতে না পারে আসলে যে সাধারণ সংখ্যাগুলোর মানুষ তাৎপর্য কি আসলে। এটা আগে ছিল, এখন আস্তে আস্তে কিছুটা বোঝার চেষ্টা করছে। জি যেমন আপনারাও আলোচনা করছেন, মিডিয়া আলোচনা চলে আসছে অনেক, যেগুলো আগে এরকম ধরন ছিল না। জি আমরা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে যে অনেক সময় দেখেছি যে এই যে একটু আগে যে কথাটা আসলো যে তৃণমূল পর্যায়ের এগুলো আলোচনা হয় কিনা, একেবারেই যে হয় না তা না। আমরা যেটা সরকারের যেই স্থানীয় সরকার যে কাঠামো আছে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সেখানে কিন্তু বাজেট নিয়ে প্রথমেই শুরু হয় এবং এটা একটি পরিকল্পনা মাফিক হয়ে থাকে। পরবর্তীতে এগুলো কতটুকু গ্রহণ করা হলো, এক্স্যাক্টলি, তার রিফ্লেকশনটা থাকে কিনা আসলে। হ্যাঁ সেটা অনেকে বলেন যে সেটা কথা হচ্ছে ঠিকই আরেক বলে, বিষয়, তার রিফ্লেকশন থাকে কিনা। হ্যাঁ সেটা হচ্ছে আরেকটা বিষয়। না, সেটি তো আসল বিষয় যে কেবল কি কথার কথা বলছেন আপনি স্টেক হোল্ডারদের সঙ্গে, নাকি তাদের মতামতগুলো আপনি রিফ্লেক্টেড হয় বাজেটের মধ্যে। আমার মনে হয় আমরা যেটা দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি যে আগে অংশগ্রহণটাই ছিল না। জি বিশেষ করে ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা অবকাঠামো, যেটা আমি যদি একটু বলি, যেমন বিদ্যুতের যখন দাম নির্ধারণ হয় তখন এক ধরনের গণশুনানি হয়। এটা অসংখ্যবার তারা বলেছে শুনানি ঠিকই হয়, লোকজন কথাও বলে, কিন্তু তাদের কথাগুলো ঠিক রিফ্লেকশন থাকে না যখন দামটা বেড়ে যায় আসলে। তো কেবলই কথার জন্য কথা শুনি নাকি কাজের জন্য শুনি, সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। না, আপনি শুরুতেই একটা আলোচনার অবতারণা করেছেন যে ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আসলে বাজেট তো প্রণয়ন করার একটা প্রক্রিয়া আমাদের মধ্যে চলে আসছে অনেকদিন ধরে এবং সেটা প্র্যাকটিস হচ্ছে, অনুশীলন হচ্ছে, সেটা একদিকের বিষয়।
আর আরেকটা দিকের বিষয় হচ্ছে যে বাজেট প্রণয়ন হওয়ার পরে এটা কিভাবে আমরা বাস্তবায়নে যাব। এক্স্যাক্টলি। এই বর্তমান অর্থ বছরের বাজেটটা আসলেই এটা সবাই অনুধাবন করেছেন এবং বলছেনও যে আসলে এটা এমন এক সময় বাজেট দেওয়া হয়েছে, বিশ্বের অন্যান্য অনেক দেশ এ সময় বাজেট প্রণয়ন তো দূরের কথা, এগুলো নিয়ে চিন্তাও করতে পারেনি। আমি মনে করি যে এই ক্ষেত্রে এই বাজেটটা বড় হলেও, বাজেট তো বড় হবেই, প্রতি বছরই বাজেট বড় হচ্ছে। আপনি যদি জনপ্রতি মানুষ কেন্দ্রিক বাজেট হিসাব করতেন বাংলাদেশে, তাহলে এই যে যেই বরাদ্দটা দেওয়া হয়েছে আমি হিসাব করে দেখেছি মাত্র 35 থেকে 36 হাজার টাকা পার ক্যাপিটা অ্যালোকেশন, যেটা এক বছরে যদি হয় মাসে হলো 3,000 টাকা। এখন এই যে হিসাবগুলো, এগুলো তো আসলে এইভাবে হয় না। এখন বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের অনেকগুলো দিক বিবেচনা করতে হয়। আমরা জন অংশগ্রহণের জায়গায় দেখেছি যে জন অংশগ্রহণের ক্ষেত্রেও অনেকগুলো স্টেপ পার করতে হয়, যে আসলে কাদের কথা শোনা হয়েছে, কিভাবে কথাগুলো আনা হয়েছে। এখানে নানান মহল, নানান গোষ্ঠী এটার সাথে সম্পৃক্ত। তো সব মিলিয়ে আমরা যেটা দেখেছি যে এবারের বাজেটটা একটি আত্মরক্ষামূলক বাজেট হয়েছে। মানে আমাদের জীবন বাঁচাতে হবে, জীবিকা হলো পরে। যেটা আপনি বলেছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে শুধু চিকিৎসার কথা বলা হচ্ছে, কিন্তু স্বাস্থ্য তো শুধু চিকিৎসা না। এখানে অর্থনীতিও এর সাথে জড়িত, মানসিক স্বাস্থ্য জড়িত, সবকিছুই এটার সাথে জড়িত। আমি এটার সাথে একটু যোগ দিয়ে দিতে চাই, সেটা হলো যে আমরা এবার খুব একটা দেখিনি, সেটা হলো জনস্বাস্থ্যের বিষয় বিনিয়োগ। শুধু স্বাস্থ্য না, জনস্বাস্থ্যের জন্য যে বিনিয়োগটা প্রয়োজন ছিল সেই বিনিয়োগটা এখনো, এবং করোনা কিন্তু একটা পাবলিক হেলথ ক্রাইসিস, আসলে পাবলিক হেলথ ক্রাইসিস, যে আসলে এই যে বারবার আমরা বলছি যে আমাদেরকে খুব সচেতন হতে হবে, আমরা পানি স্যানিটেশনের জায়গায় খুব থাকবো, যাতে প্রচুর পানি দরকার আমাদের হাত ধোয়ার জন্য, 20 সেকেন্ড হাত ধোয়ার কথা আমরা বলছি। এটা যদি আমরা হিসাবে চলে যাই তাহলে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রপারলি হাত ধোয়ার জায়গা অথবা নিরাপদ পানি পাওয়া থেকে বঞ্চিত। এই জায়গাগুলো থেকে আসলে বিনিয়োগ কিভাবে হচ্ছে সেই জায়গাটায় আমাদের বাজেটটা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, অনেক প্রান্তিক অঞ্চলে যেখানে পানি খুব কষ্ট হয়, তাদের জন্য কোনো স্পেশাল বরাদ্দ কিভাবে বন্টন হবে সেই আলোচনা আমরা করব। কিন্তু এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি আর টিভির এই গোল টেবিলে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী নিজেই কতগুলো সমালোচনার কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন এগুলোর উত্তর দিবেন। আমরা বিরতির পরে তার উত্তরগুলো এনে আবার আলোচনায় ফিরে আসব। আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা ফোন, দর্শক একজন যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে বিরতি নিচ্ছি, তারপরে মাননীয় মন্ত্রীকে দিয়ে আমরা অনুষ্ঠান আবার শুরু করব। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন যে কে বলছেন এবং কোত্থেকে বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্যামলী থেকে বলছি, অ্যাডভোকেট আজাদ বিশ্বাস। জি, আমার আজাদ সাহেব প্রশ্নটা বলুন। হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারে বাস করি, আমাদের ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করতে পারে না, কিন্তু এই বাজেটে দেখা যাচ্ছে টেলিফোনের বিল বাড়িয়েছে এবং ইন্টারনেটের বিল বাড়া, কিন্তু আমাদের ছেলে মেয়েদের এবং আমাদের ঘরের বাইরে আছে, কিন্তু তারা লেখাপড়া অনলাইনে টিচিং নেবে, শিক্ষকতা করবে ছাত্রদের সঙ্গে। এই ব্যাপারে কেন এই ধরনের নীতি ব্যবস্থা নেওয়া হলো, এটা আমার জানার প্রশ্ন। অনেক ধন্যবাদ মিস্টার আজাদ বিশ্বাস। আমার মনে হয় খুবই একটা ভ্যালিড প্রশ্ন করেছেন। যখন আমরা এরকম করোনা সংকটের মধ্যে বলছি যে ঘরে থেকেই আমাদের অনলাইনে ক্লাসগুলো করতে হবে, তখন কেন আমরা আসলে অনলাইন কিংবা ইন্টারনেটের খরচটা আমরা আসলে বাড়ানোর প্রস্তাব করছি, সেই প্রশ্ন তিনি করেছেন। অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা বিরতির পরে উত্তর খুঁজবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম বাজেট 2020 এবং 2021 অর্থ বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি। বিরতির আগে আমরা 6 জন বিজ্ঞ আলোচক, তাদের কথা শুনেছি। মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন। আমি একটু তার আগে ধরিয়ে দিই, উনি নিজেই কতগুলো বলেছেন, তার বাইরে সিপিডির পক্ষ থেকে কতগুলো সমালোচনা হয়েছে, এগুলো যদি একটু জবাব দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যেমন একইভাবে সিপিডি বলেছে 8.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যকে তারা বলেছে অসম্ভব। এখন প্রবৃদ্ধির সময় না,
এখন মানুষকে বাঁচানোর সময়। আসলে মহামারীর ক্ষতি প্রশমন ও অর্থনীতি পুনরুদ্ধারে বেশি মনোযোগ থাকা দরকার, এই পরামর্শ তারা দিয়েছে। আরেকটা যেটা আমরা বারবার বলছিলাম, তারা বলেছে এইটা সৃজনশীল তো হয়নি, ভীষণ গতানুগতিক হয়েছে। নতুন মহামারীর প্রেক্ষাপটে কোনো ক্রিয়েটিভ বাজেট যে দরকার ছিল সেই চিন্তা বাজেটের মধ্যে তারা দেখেননি। এবং এই যে ঘাটতির যে ব্যাপারটি অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ থেকে আসবে, এইটার ব্যবস্থাপনা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এবং মূল্যস্ফীতির কথা তারা বলেছেন 5 থেকে 5.4% আটকে রাখার প্রত্যাশা কি আদৌ পূরণ হবে, এই প্রশ্নে মাননীয় মন্ত্রী নিশ্চয়ই উত্তর করবেন। এবং বলা হচ্ছে করোনার আগে যে বাজেটের মৌলিক কাঠামো তৈরি করা হয়েছিল তা একটুও পরিবর্তন করা হয়নি। এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল আগে 0.84 ভাগ, যেটা জিডিপির, সেখান থেকে 0.92 ভাগ কিছুটা বেড়েছে, কিন্তু অনুন্নত দেশেও 1%-এর বেশি হয়, আমাদের 1 ভাগ আসলে হয়নি। 29,246 কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে বলেছে ভীষণ অবাস্তব আসলে। এবং 50 লাখ পরিবারকে যে 2,500 টাকা করে দেওয়া হবে, এইটাকে সিপিটি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। এর পাশাপাশি তারা সার্বজনীন বীমা স্কিম এবং করোনা বন্ড ছাড়া যায় কিনা এরকম প্রস্তাব করেছে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। মাননীয় মন্ত্রী, আপনি যদি সব মিলিয়ে বলেন, আপনি নিজেও অনেকগুলো সমালোচনা নোট নিজে নিয়েছিলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী। ধন্যবাদ। আমি বেশ লম্বা একটা তালিকা। প্রথমে আমি আসছি বাজেটের আকার কি কেউ কেউ বলেছেন অবাস্তব। জবাবটা হলো, আমরা প্রথম থেকে 2009 সালে যখন প্রথম আমরা এই নতুন মাত্রার বাজেট নিয়ে সেই দেশে যারা বহিচ্ছ অর্থমন্ত্রী, যেটা মনে আছে আপনার, তখন একটা চিৎকার উঠেছিল যে এত বড় বাজেট হঠাৎ করে উল্লম্ফন করা সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি। ওটা তো সফল হয়নি তাদের এই সমালোচনা। পরপর আমরা একটানা বড় বাজেট দিয়ে গেছি, বড় প্রবৃদ্ধি অর্জন করেছি এবং বড় উন্নয়ন আমরা করতে পেরেছি। গুণ নিয়ে পরে আর মোটাটাকে বলছি। একটা হলো প্রথমে আকার নিয়ে কথা, আমরা সেই আকারে রয়ে গেছি, কারণ এই আকারটা আমাদের কাছে পরিচিত, এই আকারটা আমাদের জন্য একটা সাকসেসফুল মডেল এবং আমরা ঝুঁকিতে যাইনি। আমরা যে ধরনের অর্থনৈতিক কর্মসূচি আমরা গ্রহণ করেছি, খোলা বাজার, নিউ লিবারেল, পুঁজিবাদী বলতে পারেন অলমোস্ট, সেই ধরনের মডেলে এই ধরনের বাজেটই হবে, সেটাই আমরা করেছি। দ্বিতীয় যেটা প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন হচ্ছে যে অসম্ভব, অবাস্তব ইত্যাদি। প্রবৃদ্ধি নিছক একটি সংখ্যা, এটা একটা লক্ষ্য। এটা হয়তো 100% পৌঁছাবো, হয়তো 80% পৌঁছাবো, হয়তো ক্রস হয়ে যাবে। যখন যাই তখন ওখানে বোঝা যাবে। এইটা একটা খেলার সময় যেমন একটা গোল পোস্ট থাকে, বাজেটেও একটা গোল পোস্ট আমাদের আছে। তাহলে 8.2 কেন বললাম? এখানে একটা প্রশ্ন আছে, মনস্তাত্ত্বিক প্রশ্ন। মনস্তাত্ত্বিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাজেটিং এ, ফাইন্যান্সে, ডেভেলপমেন্টে। আমরা পরপর 9টি বছর আমরা এক টানে বেড়ে বেড়ে 8-এ পৌঁছেছি। আমরা 8-এ থাকতে চাই। এটা আমাদের কারো কাছে মনে হয় দুরাশা, আমরা মনে করি এখন এটা অর্জন হয়তো সম্ভব হতে পারে। আমাদের কাছে 2-3টি ভালো সিগন্যাল আছে। একটি হলো আমাদের রিমিটেন্স এই সময়েও, এই মাসেও, এই সপ্তাহেও কমেনি, বেড়েছে বরং। আমাদের কাছে তথ্য আছে, আমাদের রিজার্ভ বেড়ে প্রথমবারের মতো ইতিহাসের $35 বিলিয়ন পৌঁছে গেছে। আমাদের কাছে তথ্য আছে, কোনো বিদেশি শ্রমিক, যদিও অনেকে বলছেন প্লেন ভরে ভরে নাকি লোক আসছে, এটা সঠিক নয়, কোনো লোক আসছে না। আমাদের কাছে তথ্য আছে আরো যে সারা বিশ্বের অন্যান্য দেশগুলা খুলেছে, লকডাউন, বাজারে ঢুকছে, সেই বাজারে আমাদের খেলতে হবে, যোগদান করতে হবে। এই সকল বিবেচনায় আরো আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আমাদের কৃষি আমাদেরকে চমৎকার রিটার্ন দিয়েছে। এই কৃষিতে সম্ভাবনা প্রচুর আছে, এইটাকে ব্যবহার করে আমরা অন্যখানে এটাকে লেভারেজ হিসেবে আমরা যেতে পারবো। এই জন্য আমরা এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেছি। অর্থায়নকে বলা হয়েছে অসম্ভব, আমি বুঝি না কেন অসম্ভব বলেন। আমরা যে ঘাটতির কথা বলছেন তো অসম্ভব, জি, ঘাটতি বাজেট ইজ নাথিং নিউ। দিস ইজ নট দ্য ফার্স্ট বাজেট ইন দ্য ওয়ার্ল্ড যেটা ঘাটতির মুখোমুখি হলো। আমরা আগেও ঘাটতি বাজেট করেছি, এইবারও ঘাটতি বাজেট করেছি। বরঞ্চ আমরা গিয়ারিং করে যে 5%-এর একটা সীমারেখা সবসময় বলা হয়, অনতিক্রম্য প্রায় বলা হয়, এইটাকে আমরা এবার ভাঙবো, 6%-এ যাব। ফলে আমাদের কাছে ফিনান্সিয়াল আর্থিক স্পেস অনেক বাড়বে। আর ডেফিসিট ফাইন্যান্সিং যারা করে বা ডেফিসিট বাজেট যারা তৈরি করে, এটা উই আর নট গোইং টু ইনভেন্ট হুইল अगेन, ইট ইজ নোন টু এভরিবডি হাউ টু ফাইন্যান্স ডেফিসিট বাজেট। উইল borrow domestically, we'll borrow externally, we shall raise taxes, we shall
কোয়ান্টিটিভ ইজিং এর মাধ্যমে আমরা টাকার পরিমাণ হলো ব্যাংকগুলোতে, যে ব্যাংকগুলো থেকে আমরা ধার নিব। সুতরাং এইগুলা মেকানিক্স নুরুল আমিন সাহেব অনেক আমার চেয়ে বেটার জানেন, জি। মোটামুটি পরিচিত বিষয়, সেদিকে আমরা যাচ্ছি। রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব বলা হয়েছে, অবাস্তব নয়, একটু কঠিন, কারণ এবার আয় কম মানুষ, আমরা ট্যাক্স কম পাবো, কাস্টম ডিউটি অলরেডি কমে গেছে, ভ্যাটও প্রায় নাই। তবে আমরা মনে করছি যে পরিমাণ টাকা আমরা বাজেটে পাম্প ইন করেছি, 6 লক্ষ কোটি টাকা, বাজারটাকে আমরা ধরে রেখেছি। এই বাজারে চাঞ্চল্য যদি ফিরে আসে, কেনা বেচা বাড়ে, আমরা জি। বেশি পাবো। তো পুরো মাত্রায় পাবো না, এটা আমরা জানি, এটাকে আমরা ধার দূর করে এবার চালাবো। স্বাস্থ্য খাত নিয়ে বলা হচ্ছে যে এখানে টাকা আমরা কেউ কেউ বলছেন কম দিয়েছি, কেউ কেউ বলছেন না দিয়েছেন ঠিকই, কিন্তু এটা অব্যবস্থাপনা সক্ষমতা আছে কিনা। এবং জি। অব্যবস্থাপনা, দুর্নীতির অভিযোগ, আমরা পরিচিত অভিযোগ, এইগুলাকে আমরা মোকাবিলা করছি, এখনো করছি, আগামীতেও করবো। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স ফর দ্যাট। সামাজিক নিরাপত্তা খাত বলা হয়েছে আমার ভালো, খুব ভালো, আমরা পুরস্কার পেয়েছি, অনেকে এপ্রিসিয়েট করেছেন, কিন্তু বলা হয়েছে এখানে আরো করা দরকার। আমরা জানি, আমরা করতে চাই, আমরা চাই না কেউ এখানে দরিদ্র থাকুক, বাট আমরা স্বীকার করি যে দরিদ্র এই পর্যায়ে থাকবে, আরো আমাদের সময় লাগবে। আমরা এটাকে 40 থেকে যারা 20-এ নামাতে পেরেছে, আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাতে পেরেছেন 20-এ, আমরা 20 থেকে এটাকে 10-এ, 8-এ, 5-এ, 3-এ নিয়ে যেতে পারবো। সেই পথ থেকে আমরা বিচ্যুত হবো না। সুতরাং এখানে আমরা সেইভাবে বরাদ্দ বাড়িয়েছি। এবার জানেন, ইন্টারেস্টিংলি সামাজিক সুরক্ষা খাতে যারা প্রতিবন্ধী কিন্তু অর্থনৈতিকভাবে পেছনে, সব প্রতিবন্ধী সমন্বয়ে জি। সবাইকে আবার আমরা প্রবেশ করেছি আমাদের এই এসএসএন সামাজিক নিরাপত্তা বলে নিয়ে আসবো এবং পরিমাণও বাড়াবো। এইটা আমাদের বাজেট বক্তৃতায় আছে। দারিদ্র্যের হার আমরা কমাবো। দারিদ্র্য সিপিডি বলেছেন, সিপিডি আমি বলে ফেললাম যে দারিদ্র্য 35% বেড়ে গেছে তাদের হিসাবে। আমরা বলছিলাম 20 থেকে বেড়েছে, আমরা অস্বীকার করি না, 35 তারা পেয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস তাদের নজরে আনা দরকার, এই 35টা ছিল পিক এট ওয়ান পয়েন্ট। ওই পিক আর বাজারে অলরেডি রাস্তায় বেরিয়ে দেখেন চাঞ্চল্য, কেনা বেচা। সুতরাং 35 নয়, এটা নেমে 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 আমার নিজের ধারণা 20, 25, 26-এ নেমে গেছে, এবং আরো মাসখানেকের মধ্যে এটা পুরোনো জায়গায় যাবে। পুরোনো জায়গায় গেলে যদি ইফ আদার থিংস মোটামুটি কন্ট্রোলে আসে, তাহলে আমরা আগের রাস্তা। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা বলা হয়েছে, অনেকে রিপোর্ট করেছে যে এই তালিকা প্রণয়ন নিয়ে, যে এই যে প্রতিবন্ধী বলি আমরা, বিধবা বলি, বয়স্ক ভাতা বলি, এই তালিকা প্রণয়ন করবার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে পলিটিক্যাল বিবেচনা দেখা হয়েছে। আপনার এলাকায় একজনকে দেখেছি আমরা, সিলেটের দোতলা বাড়ি, সে এরকম একটা এই যে সুবিধা বঞ্চিত তালিকার মধ্যে প্রথম আলো দেখেছি ছবি সহ তার বাড়ি দিয়েছে, মেম্বার চেয়ারম্যান তার আত্মীয়দেরকে ঢুকিয়েছে। তো এই গরিবদের ক্ষেত্রে কি রাজনৈতিক তালিকাটা কতটা কাজে লাগবে আসলে, যেটা নুরুল আমিন সাহেব একটু বলার চেষ্টা করেছিলেন, যে এসএমইর ক্ষেত্রে বরাদ্দগুলো কি ঠিক মানুষই পাবে, নাকি এখানে ছাত্রলীগের লোকরা পাবে যারা ঠিক এসএমইর সঙ্গে যুক্ত না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ব্যবহার করে লোনটা নিয়ে নিবে? এইটাকে কিভাবে মনিটরিং করা যায়? One rotten egg does not rot all the eggs in the basket. আমাদের অনেকগুলা আছে, একটা ব্যর্থ পিক আপ করে নিয়ে একটা হয়তো অন্যায় হয়েছে বা ব্যর্থ হয়েছে, অ্যাক্সিডেন্টাল হতে পারে। সুতরাং এটা বিচার করা যাবে। সার্বিকভাবে আমিও একজন জনপ্রতিনিধি, আমি গ্রামে থাকি, আমার গ্রামের মধ্যে থেকে আমরা লোক বাছাই করি। প্রথম দিকে যে অব্যবস্থাপনা ছিল, নতুন যখন আইডিয়াটা, সেটা এখন অনেক ইমপ্রুভ হয়েছে। সুতরাং আমরা যে সিস্টেম এগোচ্ছি, আমরা ট্রাস্ট করি উই আর দ্য রাইট পাথ। আর আমাদের হাত শক্তিশালী হয়েছে, আমাদের প্রত্যেকের হাতে এখন ওই যে আমাদের এনআইডি, জাতীয় নিরাপত্তা পরিচয় পত্র আছে, আমাদের অনেকের হাতে এখন মোবাইল ফোন আছে। লক্ষ্য করেছেন এবার মাননীয় প্রধানমন্ত্রী যে 2,500 টাকা করে দিলেন 50 লাখ লোককে, সবাইকে সরাসরি তিনি মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু মাননীয় মন্ত্রী দেখেছেন সেই তালিকা নিয়ে শুরুর দিকে কিন্তু বেশ রিপোর্ট হয়েছিল, একজনের নামে 200 নাম, 900 মোবাইল নাম্বার। 200 না, এটা অতিরঞ্জিত। তবে হ্যাঁ, অনেকগুলা এগুলো যদি সংশোধন করা যায়, 50 লাখের যদি 1% হয়, 50,000 হয়, দ্যাটস এ হিউজ নাম্বার। বাট 1% স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নয়। +-5 সকল হিসাবেই ধরা হয়, সকল শাস্ত্রে, সকল অঙ্কে, সকল ইকোনমিক্সে। তাহলে এগুলোর প্রতি বিবেচনা করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে, আপনি সবসময় আশাবাদী। এবার আমার একটা প্রোগ্রামে আপনি এসে বলেছিলেন যে 71 সালের পরে বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের তাজউদ্দিন আহমেদ 7 ভাগের চেয়ে বেশি কিন্তু আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছিলেন। আপনি বলেছিলেন যে কোনো ক্রাইসিস একটা অপরচুনিটি তৈরি করে, করোনা একটা সংকট, কিন্তু এটাকে একটা সুযোগে কিংবা শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। আশাবাদটা আমার মনে খুব দরকার আমাদের, যখন আমরা একটু ডিমোরালাইজ করানোর জন্য এরকম ইতিবাচক জিনিস। নেতৃত্বে
এক্স্যাক্টলি, নেতৃত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। Every crisis creates a leader. রাইট, And রাইট। single leader তারা ক্রাইসিস পার। আমাদের ইতিহাস নয়, চার্চিলে যান, মাও জেদুংয়ে যান, বা যে কোনো জায়গায় যান, লিডার উইল হ্যাভ টু কাম। এটা একটা ঠিক। না, সেই আলোচনা আমরা করব, কিন্তু চার্চিলের কারণে বাংলাতে আপনি জানেন যে 43-এর মনন্তর হয়েছিল, 50 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেটাও কিন্তু আমরা ভুলি নাই আসলে এই চার্চিলের রং পলিসির কারণে। তো নুরুল আমিন সাহেব, আপনার কাছে যাবো আমি। রং লিডার ছিল, চার্চিল আমাদের লিডার ছিল না। কিন্তু তখন আমরা তো ব্রিটিশ কলোনির আওতায় ছিলাম। লিডারের জন্য আমাদের কিন্তু শেরে বাংলা ফজলুল হক, আমাদের মুখ্যমন্ত্রী তখন শেরে বাংলা ফজলুল হক, আমাদের বরিশালের মানুষ। জাপানিরা নৌকাগুলো ব্যবহার করতে পারে, এই জন্য ব্রিটিশরা, যদি ব্রিটিশ না হয় বঙ্গবন্ধু লিডার হতো, এক্স্যাক্টলি, তাহলে এটা হতো না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি ছিল, শেরে বাংলা ছিল, কোনো কিন্তু মানুষ বাঁচাতে পারে নাই। কি পাওয়ার 50 ছিল লক্ষ মানুষ মারা গেছে 43-এর পড়ে মনন্তরে। দেখেন শেরে বাংলার কি, আর খাজা নাজিমুদ্দিনের আর এই যে আর যারা ছিল, কি পাওয়ার ছিল তাদের। জি, একজন চিফ সেক্রেটারি যে রাইটার্স বিল্ডিং এ ছিল ব্রিটিশ, তার কথা এন্টার ক্যাবিনেট। এক্স্যাক্টলি, এই আলোচনাও খুব দরকার এই কারণে, কারণ বলা হয় যে দুর্ভিক্ষ নিয়ে অমর্ত্য সেন যে কাজ করেছেন 43-এর মনন্তর নিয়ে, তার একটা বড় যুক্তি ছিল যে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না। তখন বাংলায় খাদ্যের অভাব ছিল না, কি ছিল, ডিস্ট্রিবিউশন পলিসির প্রবলেম ছিল, এবং গণমাধ্যমের স্বাধীনতা ছিল না যে কোথায় খাদ্য লাগবে, কোথায় ঘাটতি লাগবে। কাজে গণমাধ্যমের স্বাধীনতা সংকটের সময় খুব বেশি দরকার। আমি নুরুল আমিন সাহেবের কাছে যাওয়ার আগে আমি একটু মনে করে দিতে চাই, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ এই বাজেট নিয়ে কতগুলো পর্যবেক্ষণ তিনি আগে দিয়েছিলেন, যেহেতু বাজেট এখন প্রস্তাবিত পাশ হয়নি। এইগুলা তার পয়েন্টগুলো আপনি যদি ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করছেন, তিনি বলেছিলেন যে ব্যাংক নির্ভর যে বাজেট সেটা খুব বেশি ফল হয়তো দিবে না, এবং করোনা ভাইরাসের কারণে যে প্রণোদনা প্যাকেজ পুরোটাই কিন্তু ব্যাংক নির্ভর। কাজে ব্যাংকগুলোকে প্রণোদনা দিয়েছে, কিন্তু টাকা তোলার দায়িত্ব কিন্তু ব্যাংকগুলার, কতটা তারা তুলতে পারবে আসলে। এবং কেন্দ্রীয় ব্যাংকের তিনি বলেছেন তদারকি দারুণভাবে বাড়াতে হবে, না হলে কিন্তু পুরো বিষয়টা আসলে ফেল করে যাবে। তিনি বলেছেন ব্যাংকে ঋণের ব্যাপারে যাচাই বাছাই করে যোগ্য মনে হলে কেবল ঋণ দিতে হবে, যাকে খুশি তাকে ঋণ দেওয়া যাবে না, এবং রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেওয়া সেটাকে কিন্তু ঠেকাতে হবে। এবং তিনি বলেছেন ঠিক এই সময় কর না বাড়িয়ে কর কিভাবে কমানো যায় আসলে, এবং সরকার ব্যাংক থেকে টাকা না নিয়ে তিনি বলেছেন করোনা বন্ড ছাড়তে পারে কিনা, যেটা কেন্দ্রীয় ব্যাংক 3-4% কিনে নিবে, এবং টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং কোনো অবস্থায় এই বাজেটটা যেন ব্যাংক নির্ভর, ঋণ নির্ভর না হয়ে যায়। নুরুল আমিন সাহেব। ধন্যবাদ। তবে একটা কথা হচ্ছে যে এই বাজেটটা যেহেতু ডিফিসিট বাজেট, এটা ঋণ নির্ভর হতেই হবে, এটা বেসিক। বাট কোন জায়গা থেকে সেই ঋণের পরিমাণ বা সেই টাকাটা আসবে সেটা নিয়ে হয়তো একটা কথা থাকতে পারে। কারণ হচ্ছে আমাদের দেশে দেখা গেছে এই যে যত রকম ফাইন্যান্সিং, সেটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং, গভর্নমেন্টের মোস্ট ফাইন্যান্সিং, আবার এসএমই বলি, এগ্রিকালচার বলি, সব কিন্তু ব্যাংকের থেকেই হচ্ছে। আমাদের ক্যাপিটাল মার্কেট, বন্ড মার্কেট অত স্ট্রং হয় নাই, আমাদের টাকা অন্য কোনো ভাবে আর তেমন উঠানোর সুযোগ নাই। যদিও ক্রাউড ফাইন্যান্সিং বলে একটা বিষয় নতুন আসছে, ক্রাউড ফাইন্যান্সিং, সেটাও আমাদের দেশে চালু হয় নাই। ভেঞ্চার ক্যাপিটাল আমাদের দেশে খুব একটা চালু হয় নাই। ফলে যেটা হচ্ছে সবকিছু এসে ওই ব্যাংক থেকে নিতে হচ্ছে, ছোট বলেন বড় বলেন, কেউ পাক না পাক, খেলাপি হোক, তফসিলীকরণ হোক, আবার তার লোন দেওয়া হোক, সেটা কিন্তু ব্যাংকের উপরে হচ্ছে। সালাউদ্দিন স্যার যে কথাগুলো বলেছেন এগুলো ন্যায্যভাবেই বলেছেন, কিন্তু জিনিসটা হচ্ছে বাস্তবতা এখন যেভাবে আসছে আমাদের কাছে, এবার যে টার্গেট করলেন 85,000 কোটি টাকা সরকার নেবেন, সেটা কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় ডাবলেরও বেশি, এটা এই পরিমাণ ছিল না। ফলে ব্যাংক নির্ভর এখানে অটোমেটিক হয়ে আসছে এক। দ্বিতীয় যেটা, ইনসেন্টিভ গুলো কিন্তু একেবারে 85-90% ব্যাংক নির্ভর। ওই 5,000 কোটি আর দুই একটা এগ্রিকালচারের বিষয় বা ইন্টারেস্ট সাপোর্ট ছাড়া সব কিন্তু ব্যাংক থেকেই যেতে হবে। এটা একটা দিক আমি মনে করি। আপনি যেটা রাজনৈতিক বা যে দুর্নীতি বা যে ভুল হওয়ার সম্ভাবনা গুলো অন্য ভাবে দেখেন, আমাদের যেহেতু জনপ্রতিনিধিরা স্তরে স্তরে অত স্ট্রং নন, সেই কারণে সরকারকেও কিন্তু সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করতে হচ্ছে বাকি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন গুলো চালানোর জন্য। সেই ক্ষেত্রে ব্যাংক নির্ভর হওয়াতে একটা লাভ অন্তত এটা যেটুকু হয়েছে, একটু যাচাই বাছাই দলিল দস্তাবেজ দেখে এবং সঠিক লোকটা এই লোনটা পান কিনা সেটা দেখার সুযোগ একটা ক্রিয়েট হয়েছে একটা। দ্বিতীয় যেটা হয় হলো যে যারা ঋণ বারবার খেলাপি, ঋণ তফসিল করে এখন ভালো, তারাও যদি এই প্রণোদনার আওতায় আসতে চান তাহলে তারা কিন্তু যোগ্য হয়ে আছে। এবং সেই ক্ষেত্রে যে প্রভাব যে একটা বিষয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা বিষয়,
অথবা যে কোনো ভাবেই হোক যারা এই যে আপনি জানেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে শিকদার গ্রুপের 2 ভাই যে কিভাবে ব্যাংকের এমডিদেরকে জিম্বি করে পিস্তল বের করে ফেলছে এবং তারা প্লেন ব্যবহার করে কিন্তু থাইল্যান্ডে চলেও গেল। তো এইটা তো একটা ভুল বার্তা দেয় আসলে, তাই না? আমরা এই যে অ্যাটেম্পটা এই খুবই ক্ষমতা, খারাপ। টাকা, অস্ত্র কি যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, আসলে পার পাওয়া যায়? টাকা এইভাবে নেওয়া যায় না, কিন্তু টাকা কিন্তু এইভাবে নেওয়ার একটা যে অ্যাটেম্প বা এটা যে বহিঃপ্রকাশ, এটা আমরাও নিন্দা করি। এই বহিঃপ্রকাশটা এইভাবে হওয়ার কোনো প্রয়োজন ছিল না। শিকদার গ্রুপের লোন কি এই নাই? বাংলাদেশে তো ব্যাংকগুলোতে আছে, এরকম আরো অনেক গ্রুপের লোন এবং কিভাবে আছে। কিভাবে তারা প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করে কিন্তু চলেও যেতে পারলো। তাদের কিন্তু ধরা দরকার ছিল, আইনের আওতায় আনা হলো না। সেটা যাই হোক, সেটা হলো আরেকটা বিচার বিবেচনার বিষয়। আমাদের যেটা এখন আপনি যে প্রসঙ্গগুলো আসছেন সেগুলো হচ্ছে যে আপনাকে তো ব্যাংক নির্ভর হতে হচ্ছে, কারণ আপনার অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে আর কোনোভাবে এই ক্যাপিটাল বলেন, লোন বলেন, ইকুইটি মার্কেট বলেন, নাই তো আমাদের সেই জিনিসটা। মূল কথাটা তো ইচ্ছা। এবার হচ্ছে যে বিদেশি আমাদের যে একটুকু জরুরি ছিল এই ক্ষেত্রে এফডিআই আকর্ষণ করা বেশি, মাল্টিল্যাটারাল এজেন্সি গুলো থেকে আরো বেশি লোন নেওয়া, এই টাইপের কাজগুলো চেষ্টা করতেও হবে। আমরা অলরেডি আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য সংস্থাগুলো প্রায় 2-3 বিলিয়ন ডলার বা আরো বেশি ডলার ঘোষণা করেছে অনলি ফর কোভিড-19। রাইট। এরকম মানে করোনা বন্ড কি ছাড়া যায় কিনা? কোভিড বন্ড নামে কোনো ক্রিয়েটিভ বিষয় চিন্তা করে, যে সালাউদ্দিন সাহেব বলেছেন, এরকম করা যায় কিনা? সেই তো সরকারের লোনই হইলো। জি, সেটা তো এক ধরনের লোন, ব্যাংক থেকে না গিয়ে পাবলিক থেকে, ইনস্টিটিউশন থেকে, সেই ব্যাংকেও কিনতে হতে পারে, সেই ব্যাংকেও কিনতে বলা হতে পারে, প্রতিষ্ঠানকে কিনতে বলা হতে পারে। সেটা যদি সেকেন্ডারি মার্কেটটা আমাদের বন্ডের স্ট্রং থাকতো, তাহলে কিন্তু এখনো ট্রেজারি বন্ড যেভাবে আমাদের আছে, এটা আরো বেশি মানুষ কেনার একটা সুযোগ পাইতো। এখন দেখেন প্রাইভেট কেউ, ক্রাউডের মধ্যে কেউ কিনে না, অনলি ব্যাংক, ইন্স্যুরেন্স, যারা বাধ্য এটা কেনার জন্য, স্ট্যাটুটরি ভাবে যাদেরকে বলা হচ্ছে এটা কেনার জন্য, তারা ছাড়া পাবলিকরা খুবই কম যাচ্ছে। বিকজ সে কোথায় গিয়ে কিনবে, কখন আবার বিক্রি করতে পারবে, ট্রেডেবল কিনা। বাট বন্ডে কিন্তু এখন রেট অনেক ভালো। আমি কিন্তু বলি 8% উপরে কিন্তু গভর্নমেন্ট বরোয়িং যেহেতু বেশি, রেট একটু বেশি। যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকে গিয়ে এটা কিনতে পারে। তারপরেও তো এটা বেশি বিক্রি হচ্ছে না। আপনি দেখেন নিয়ম কড়াকড়ি হওয়ার কারণে সঞ্চয়পত্র বিক্রি কমে গেল। যেটা উঠে গেছিল 50-60 হাজার কোটিতে, সেটা কিন্তু এবার 24-25 হাজার কোটির মধ্যে লিমিটেড হয়ে আছে। এবং সরকারের সঞ্চয়পত্র নিয়ে কিছু করবার আছে এটা, কিন্তু যারা তারা এখন আর অত ডিসক্লোজ হতে চাচ্ছে না। এটা হয়তো এইভাবে ওইভাবে এই নামে ওই নামে কিনতেন, কিন্তু এখন অনলাইন হওয়ার কারণে তাদের ভয়, যেটা আশঙ্কা কাজ করে যে ট্যাক্স না তাকে চেস করে, সেটা এই খাতে ধরা পড়ে যায়, এই আশঙ্কা তো থাকতেই পারে। কিভাবে দেখেন সঞ্চয়পত্র যারা কিনে সাধারণত একটু নিম্ন মধ্যবিত্ত এদের একটা বড় অংশ কিন্তু আসলে কিনে পেনশনভোগী। তো আমরা দেখলাম যে কালো টাকাকে সাদা করার অপশন দেওয়া হয়েছে, কিন্তু সঞ্চয়পত্র কিনতে কিন্তু আবার সুদটা কমিয়ে দেওয়া হয়েছে। তো এইটা কি একটা প্রো এলিট অ্যাপ্রোচ হচ্ছে কিনা, গরিব মধ্যবিত্ত জায়গা থেকে বিত্তবানদের পক্ষে বাজেট যাচ্ছে কিনা? থ্যাংক ইউ। সঞ্চয়পত্র কেনার জন্য যে টার্গেটটা, সেটা কিন্তু আসলে এক ধরনের, এক শ্রেণীর, যেমন অল্প আয়, অল্প সঞ্চয়, যাদের বিধবা, পেনশন হোল্ডার, এই টাইপের লোকগুলোর জন্য ইন্টারেস্টটা কিন্তু একটু বেশি, এবং সেটা ওই টার্গেটেই করা হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের মানে এই একটা মানে ওয়ান কাট সুটস অল, আমাদের একটা কিছু নীতি হলে সবাই উপর এটা প্রযোজ্য হয়ে যায়, ওই কারণেই এটা অন্যরা এই সুযোগটা নিতে পারেন। এটা ওনারা হয়তো এই বেনিফিটটা যদি আরো স্ট্রিক্ট হতেন, আরো কঠিন ভাবে এটা করা হতো, লিমিটটাকে একদম জোরদার ভাবে এটা, কারণ যে লিমিট ছিল 30 লাখ ইন্ডিভিজুয়ালি, জয়েন্টলি 60 লাখ, এটা কিন্তু অনেক জায়গায় মানে ব্রোকেন হয়েছে। এটা কেউ মানেন নাই, তাকে ধরার কোনো স্কোপ ছিল না, কারণ উনি নানান জায়গা থেকে এই কাজটা করেছেন। কাজে ম্যানুয়াল বিষয়ে ওনারকে আর এটাতে, এখন যেহেতু নেট মানে চলে আসছে, ডিজিটাল চলে আসছে, সেখানে ধরা পড়ার ভয়ে এখন আর ওইদিকে যাচ্ছেন না, ওই জন্য বিক্রি কম হচ্ছে। সঞ্চয়পত্রে এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বিক্রি কম হচ্ছে, সেহেতু এই লোকগুলো এসে কিনুক। কিন্তু ভয়টা হচ্ছে এই যে কেন আমাদের কালো টাকা তো প্রতি 16 বছরই দেওয়া হয়েছিল, কেন এটা এইভাবে আসে না আসার কারণ হচ্ছে যে, আমি একটা সিক্রেট বোধহয় আমার মনে হয় কাজ করে, আমি জানি না এখানে বললে কেমন হবে। এবার যখন আপনি এই কালো টাকা সাদা করলেন বা অবৈধ টাকা প্রদর্শন করলেন, তো এই যে আপনি ঢুকলেন নেটে, পরের বার আপনাকে কিন্তু ট্যাক্স রিটার্ন দিতেই হবে। ফলে এইটাও ওনার ভয়
যে আমি এই ধরা খেয়ে গেলাম কিনা। কিন্তু সেজন্য আমি মনে করি কালো টাকার একটা সুযোগ যেটা অর্থনীতিবিদরা এখনো সমালোচনা করেন যে সৎ লোকরে, সেটা করার ধরনটা একটু চেঞ্জ করা দরকার ছিল। নর্মাল ইনকাম ট্যাক্স দিয়ে সামান্য কিছু জরিমানা দিয়ে যদি এটা করা হতো তাহলে অন্যরা অত হয়তো হার্ট হতেন না। আরেকটা যদি বলেন যে বিদেশে অর্থ পাচার নিয়েও প্রায় আমরা রিপোর্ট গুলা দেখি, আসলে এই ব্যাপারে করণীয় কি আসলে? দেখুন, এটা মোস্টলি হচ্ছে ট্রেড বেসড এই পাচারটা। জি। আর হুন্ডির মাধ্যমে ওই পরিমাণ কেউ জমি বেশি বিক্রি করলে বা ঘুষের কিছু টাকা যায়, তো ট্রেড বেসড হইলে এটা অনেক টাকা আসা যাওয়া করে। ইনভয়েসিং করে উনি ওখানে একটা ব্যবস্থা করে, মানে মাল এখানে আসে না কিন্তু টাকা ওখানে চলে গেছে। হ্যাঁ, আবার আন্ডার ইনভয়েসিং করে অনেক ফাঁকি দেন, এই টাকাটা উনি এমনিতে পাঠান। সেগুলো আরেক বিষয়। আমার মনে হয় এগুলো খুবই শক্তভাবে করতে হবে। এটা ইন্ডিয়া একসময়। অনেক ধন্যবাদ, আমি আসবো, এগুলো অনেক সিরিয়াস বিষয়, আসবো। জি, কেউ যুক্ত করতে যাচ্ছেন? হ্যাঁ, একটা পয়েন্ট আমি একটু জাস্ট করার জন্য আমাদের জি প্রফেসর হামিদ বলুন আপনি। আমি জুবায়ের। জি জুবায়ের বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বিগত অনেকগুলি অর্থ বছরেই, বিশেষ করে এই সরকার শুরুর দিক থেকেই বারবারই শুনে আসছি যে কালো টাকা সাদা করার জন্য একটি প্রক্রিয়া বা সুযোগ দেওয়া হচ্ছে। আমরা যারা সাধারণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এরকম ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নই অথবা ব্যাংকিং খাত ওরকম ভাবে আমাদের বোঝার জায়গায় আসে না, তারা কিভাবে জিনিসটা নেবে না? আসলে এটা কি যে আমরা প্রতি বছর বাজেটে একটা বিরাট অঙ্ক আমরা কালো বানিয়ে ফেলি, তারপরে পরের বছর আবার আমরা চাই যে এটা সাদা হয়ে যাক, এরকমই কি? তাহলে এটা কেন আজকে 11তম বা বছরে, অর্থ বছরে এসে আবারও আমাদেরকে বলতে হচ্ছে যে কালো টাকা সাদা করা? না, কিন্তু পরিসংখ্যান বলছে এটা দেওয়ার পর খুব বেশি কালো টাকা কিন্তু সাদা হয় না। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স। কালো টাকা কিন্তু যে নুরুল আমিন সাহেব যেটা বললেন সেই অর্থে কিন্তু আসে না খুব বেশি। জনাব রুবায়েত, আমি বলি, নুরুল আমিন সাহেব একটু যদি বলেন। কথা বলি, টাকাটা সবচেয়ে বেশি আসছে কিন্তু 18,000 কোটি টাকা যদি এসে থাকে, এটা আসছে 7-8 সালে যখন একটা অন্যরকম সরকার ছিল আসলে। জি, অন্যরকম সরকার ছিল এবং ওখানে একটা ধমক ছিল। এক্স্যাক্টলি। সেখানে প্রায় অর্ধেক টাকা, 9-10,000 কোটি টাকা ওই বছরে আসছে। আপনি এখনো করতে পারেন। আপনি কঠিন ভাবে বলেন যে 10% দিয়ে করো, এবার না করলে 10% টাকা তোমার আমরা কনফিসকেট করে নিয়ে যাব, এরকম ধমক না দিলে, ভয় না পেলে কালো টাকা সহজে ঘর থেকে, শুধু ওপেন আহ্বান দিয়ে খুব বেশি কাজে লাগবে না। হাসান জাহিন আপনি যদি বলেন। হাসান জাহিন, ডক্টর হাসান জাহিন। আমি ভিন্ন প্রসঙ্গে আলাপ করি, কালো টাকা সাদার বাইরে গিয়ে। হচ্ছে আবার পুনরায় স্বাস্থ্যের বিষয়ে ফিরে আসি। নিশ্চয়ই আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি বোধহয়, যে স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য। স্বাস্থ্য খাতে টাকা বরাদ্দ ঠিকই করা হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যের বিষয়টা বোধহয় আমরা মিস করে যাচ্ছি। যেটা হচ্ছে যে আমরা জনস্বাস্থ্যের বিষয়টা পুরোপুরি বোধহয় এড়িয়ে যাচ্ছি। যে কথাটা শুরুতেই বলে যাচ্ছিলাম যে জনস্বাস্থ্যের বিষয়ে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। একটু যদি ব্যাখ্যা করে বলেন আমাদের অডিয়েন্সের জন্য, কি বোঝাচ্ছেন আপনি জনস্বাস্থ্যের মধ্যে কোন বিষয়গুলো বোঝাচ্ছেন? সংক্রমণটা কিন্তু ঊর্ধ্বগতি। আপনি খেয়াল করে দেখেন যে সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। সংক্রমণের রিস্কটা কোথায় বেশি? যেখানে জনসমাগম বেশি, মার্কেটে, বাস টার্মিনালে, রেল স্টেশনে, এই সমস্ত জায়গায় যেখানে জনসমাগম বেশি, বস্তিতে। তো এখানে আমাদের কি প্রয়োজন? সেখানে সংক্রমণটা কমানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা এবং মাস্ক ব্যবহার করা। জনগণ যেন সেখানে মাস্ক ব্যবহার করে এবং শারীরিক দূরত্ব বজায় রাখে। এই কারণে এখানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এই সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা কে করবে? সেখানে সিটি কর্পোরেশন করবে, পৌরসভা করবে। সেখানে সাবানের ব্যবস্থা থাকবে, পানির ব্যবস্থা থাকবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। এই ব্যবস্থা করার জন্য পৌরসভার মেয়রকে বা সিটি কর্পোরেশনের মেয়রকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। সেই অর্থের বরাদ্দ কি আছে? সেই বরাদ্দের কথা আমরা জানি না। এখানে প্রয়োজনীয় বরাদ্দ যদি না থাকে তাহলে এই সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে না এবং সংক্রমণ রোধ করা যাবে না। সুতরাং এই বরাদ্দ ব্যবস্থা থাকতে হবে। দ্বিতীয় একটা জিনিস, এই যে সাবান দিয়ে হাত ধোয়ার কথা, এই কথাটা মানুষের কাছে জানাতে হবে। এটা হচ্ছে হাইজিন কমিউনিকেশন, এটা থাকতে হবে। এবং মাস্ক ব্যবহারের কথা মানুষকে জানাতে হবে, এটা হচ্ছে রিস্ক কমিউনিকেশন। এই রিস্ক কমিউনিকেশন এবং হাইজিন কমিউনিকেশনের কোনো ব্যত্যয় নাই, এটা মানুষকে জানাতে হবে। এই জানানোর কথাটা কে জানাবে?
এই শারীরিক দূরত্ব যে বজায় রাখতে হবে এটা কে জানাবে? এটার জন্য একটা সেন্ট্রাল কমিউনিকেশন মেসেজের ব্যবস্থা থাকতে হবে এবং এটার জন্য একটা মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে এবং এই মন্ত্রণালয় যে এই মেসেজগুলো পৌঁছাবে জি এটা বিভিন্ন মাধ্যমে পৌঁছাতে হবে এবং এটার জন্য একটা সেন্ট্রালাইজ জাতীয় পর্যায়ে একটা কমিউনিকেশন মেসেজ তৈরি করতে হবে এবং এটা রোল আউট করতে হবে ন্যাশনাল কমিউনিকেশন ক্যাম্পেইনের মাধ্যমে এবং এটার জন্য প্রয়োজনীয় একটা অর্থ বরাদ্দ থাকতে হবে এবং এই সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে এটা যেতে হবে। এইটা আমরা একটা তো সরকার থেকে, আপনাদের মতো যেসব সংস্থা বিদেশ থেকে ফান্ড পান, টাকা না, পান, আপনারা কি এই ধরনের এটা ক্যাম্পেইনের কাজ কোনো- করেন না? আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা ন্যাশনাল জাতীয় পর্যায়ে এটা একটা কমিউনিকেশন ক্যাম্পেইন হতে পারে। জি আপনি লক্ষ্য করে দেখেন এই কমিউনিকেশন ক্যাম্পেইন কোনো এনজিওর পক্ষে চালানো সম্ভব না। এটা এখন আপনি যদি একটা আপনারা তাহলে কি কাজ করেন? এখানে আপনাদের দেখেন, কাজটা কি তাহলে? শোনেন, আমরা একটা এনজিওর পক্ষে আপনি একটি সংবাদ মানে আপনি সংবাদপত্র আপনি সংবাদ মাধ্যমে চাকরি করেন, চিন্তা করে দেখেন যে একটা ক্যাম্পেইন রান করতে কি পরিমাণ খরচ হয়, জি কত কোটি টাকা খরচ হয়, এটা কি কোনো এনজিওর পক্ষে চালানো সম্ভব? না, তো এনজিও তো বিদেশ থেকে তো টাকাগুলো পায়, ফান্ডগুলো তাহলে কোথায় কত যায়? টাকা পাওয়া এটা যায়? কি আপনাদের বেতন ভাতাতে শেষ হয়ে যায়? শোনেন, বেতন ভাতা দিয়ে কত টাকা এটা আপনার কিন্তু এনজিও সম্পর্কে একটা বড় অভিযোগ আছে যে আপনারা তাদের বেতন ভাতাতে শোনেন। 90% শেষ হয়ে যায় আর বাকি 10% হচ্ছে টার্গেট অডিয়েন্সের জন্য ব্যয় হয়। আপনাদের কি ধারণা জি। আছে? আপনারা ধারণা করতে পারেন এই যে যত কমিউনিকেশন ক্যাম্পেইন যেগুলি হচ্ছে জি এই সমস্ত তো সাবান কোম্পানির অ্যাডেই তো চলতেছে, তাই না? জি জি এগুলি সম্ভব হবে শুধুমাত্র যদি এটা বিটিভির মাধ্যমে যায়, কারণ বিটিভির অ্যাডেই সমস্ত দেশ দেখতে পাবে। কিন্তু বিটিভি কিন্তু মানুষ দেখে না। আমি যেহেতু মিডিয়া টিচার এই জন্য বলছি, বিটিভি হ্যাঁ। সাধারণ মানুষ দেখে না আসলে। বিটিভির অ্যাক্সেস অনেক বেশি, বিটিভির কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে নাই। তারা হ্যাঁ। মনে করে এটা হচ্ছে যারা গভর্নমেন্ট ইন পাওয়ার তাদের একটা ক্যাম্পেইন মেশিন হিসেবে তারা এটাকে আমাদের দেখে পক্ষে একটা দুইটা ad এবং বিটিভির বিশ্বাসযোগ্যতাও খুব কম। কতটা ইমপ্রেশন মানে এইখানেও আমি যদি কমিউনিকেশনে কাজ করি, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন তৈরি করতে হবে, কম্প্রিহেন্সিভ, এখন বলেন কেবল বিটিভি দিতে হবে না। একটা আজকাল মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু অনেক হ্যাঁ। বেশি মানুষ দেখে আসলে। সেটাই। আমরা এইখানেও আপনারা আউট অফ দ্য বক্স আপনাদের ভাবতে হবে, নতুন চিন্তা করতে হবে। শোনেন, আমরা জুবাইর একটা- হাসানকে একটু কি যোগ করবেন হ্যাঁ, এখন এই জি। সোশ্যাল ক্যাম্পেইনে? হ্যাঁ, যে নতুন জুবাইর, মাধ্যমকে আপনি কিভাবে যুক্ত করতে পারি আমরা? একটু জুবাইর বলেন হাসান। যে কেমন করে জি আসলে জুবাইর হাসান, হ্যাঁ আমাদের আসলে এই যে প্যান্ডেমিক শুরু হওয়ার প্রথম দিক থেকেই যেটা অনেকেই পরে রিয়েলাইজ করেছেন হুম, যে আসলে আমাদের সময় মতো বার্তাগুলো পৌঁছানো হয়নি বা এই কাজগুলো কোঅর্ডিনেটেড হতে হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক কথাগুলো এসেছে। মূল ডাটা যে আছে আমার কাছে, ডাটা আছে এজন্য বলছি, মূল- ডাটা আছে। মূল জায়গা যেটা এসছে সেটা হচ্ছে যে যে আসলে একটি সমন্বয়ের মাধ্যমে জি মূল মেসেজটা একেবারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেখানে দুর্গম এরিয়া সেখানে আমরা কিভাবে পৌঁছাবো, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ঢাকা সহ অন্যান্য বৃহৎ শহরগুলোতে এগুলো জি। কোনো না কোনো ভাবে পৌঁছানো সম্ভব, কিন্তু যেই সব দুর্গম এরিয়া, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যেগুলো পৌঁছানো সম্ভব না, এখন পর্যন্ত আমরা করোনা, কোভিড যে ইংরেজি কথাবার্তা COVID-19 এই কথা ঢাকা শহরের কিছু লোকজনের মধ্যে জানাজানি আছে, কিন্তু যদি আমরা সেই হাওরের কোনো একটা উপজেলায় নিতে চাই বা বাংলাদেশের দক্ষিণের বরগুনার কোনো একটা উপজেলায় অথবা ভোলার কোনো একটি দ্বীপের জায়গায় আমরা যদি জানাতে চাই, তাহলে কিসের মাধ্যমে জানাবো? হুম, এই জায়গাগুলো কিন্তু এখনো আমরা কোনো সিদ্ধান্তে বা কোনো কিছুতে আসতে পারি না। আপনি বলেছেন যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কি করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সবসময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কিছু উদাহরণ তৈরি করেছে। হ্যাঁ, এটা কোনো বড় বৃহৎ কোনো কার্যক্রম একসাথে নিয়ে আসেনি, যেগুলো কিছু উদাহরণ তৈরি করেছে, সেই উদাহরণগুলো সরকারের মাধ্যমে কিন্তু বিস্তৃতি ঘটিয়েছে। আপনারা ঢেকি ঋণ কর্মসূচি থেকে এখন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে চলে এসেছে। আমরা শুনেছি বা আমাদের যারা অগ্রজ জি। ছিলেন ওনাদের না, থেকে আপনি জানেন যে ওট স্যালাইনকে ক্যাম্পেইন করা কিন্তু ব্র্যাকের কিংবা এনজিওদের বিশাল ভূমিকা রয়েছে। শুরুর দিকে তারা এগুলো জি। করেছে,
এখন এটা সরকারি হ্যাঁ, মাধ্যমে, পুরো সরকারি বাংলাদেশের পর্যায়ে সবাই এটা কিন্তু এখন চলে এসেছে। ওরসালাইন ব্যাপারটা জানে। আমাদের কিন্তু সফল ক্যাম্পেইনের অনেক উদাহরণ কিন্তু রয়ে গেছে। কেন আমরা করোনা পারবো না, কেন মাস্ক হ্যান্ড ওয়াশ পারবো না, না, না আমি তো পারবো হতাশার কোনো সেটা জায়গা এখনো দেখি না। না পারার কথা এখন এবং এখানে আমাদের আসেনি, এনজিওরা কিন্তু কথা বড় হচ্ছে- ভূমিকা রেখেছে। কথা হচ্ছে যে এগুলো আমরা পৌঁছানোর জন্য যেই ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো কি এখনো নিতে পারছি কিনা। যেমন আমরা অনেকগুলো, আপনি মানে 4টা মাস হয়ে গেল, গণমাধ্যমের- এখনো কেন পারলাম না আমরা? 4 মাস হয়ে গেল। গণমাধ্যমের ছাত্র হিসেবে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই ধরনের পদ্ধতিগুলি আমরা নিতে পারি, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে দেখেছি যে অনেক মানুষ এখনো পড়তেই জানে না, বা তারা, আমরা যদি লিফলেট গুলো বিতরণ করি তাহলে জানবে না। এখন সেখানে লিফলেট দেওয়া যাবে না, সেখানে কমিউনিটি রেডিও আছে, তাকে না, রেডিও দিতে তখন হবে, একটা তাকে important ভিজুয়াল দিতে factor হবে। ছিল। এটা তো আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন স্ট্র্যাটেজি, কাকে কোন না। মাধ্যম দিয়ে আপনি দেবেন আসলে। হ্যাঁ, লাক্সই প্রযুক্তি। এখানে বিচ্ছিন্নভাবে কিছু বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গেলেই তো হবে না, এখানে সরকারি যেই কাঠামো যে জি। কাজ করে তার মাধ্যমে কিন্তু আমাদের এটা কার দায়িত্ব? কার এটা? কি হেলথ মিনিস্ট্রির দায়িত্ব? এখন কার দায়িত্ব হবে? না, যদি এটা নাকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হবে? এখানে আমি আরেকটু বলি যে স্বাস্থ্য বলে আমরা বারবার, এই মন্ত্রণালয়ের দুটো হাত আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জি আমরা ওই পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আজকে আমরা এই যে আজকে আমি just একটু add করি। জি জি অবশ্যই। আমি একটু add করি, ওয়াশিকা আপা, জুবাইর, যদি একটু excuse বলেন, me. আপনি মাননীয় Just সংসদ one- সদস্য হিসেবে বলেন। না, জাস্ট 1 মিনিট। জি আপা। একটা স্বাস্থ্য সেবা বিভাগ আর একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ। এক্স্যাক্টলি। দুটো, হ্যাঁ। আর আমরা কিন্তু কিন্তু সবাই ভুলে যাচ্ছি যে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী কত বলেন তো? 10 কোটির অধিক, তাই না? এক্স্যাক্টলি। আরো বেশি, হ্যাঁ, 14 কোটির সবাই কাছাকাছি মেসেজ না? পাচ্ছে। জি 14 কোটি। সেই মার্চ মাস থেকেই তো করোনা রিলেটেড মেসেজ, যাকেই আপনি ফোন করেন, যাচ্ছে। ফোন রিং বাজার আগেই কিন্তু মেসেজটা যাচ্ছে। এখানে তো এক্স্যাক্টলি। পড়াশোনা জানার কোনো প্রয়োজন নাই, আমাদের দেশের মোবাইল ব্যবহারকারীর কাছে কিন্তু মার্চ মাস থেকেই যাচ্ছে। সুতরাং ঢাকা শহরে খালি করোনা শব্দটা জানে এবং বরগুনাতে জানে না, সেটা তো আমি এটা একসেপ্ট করতে পারছি না, কারণ আমাদের মোবাইল ব্যবহারকারী কিন্তু বরগুনাতেও আছে, এক্স্যাক্টলি আপা, সাতক্ষীরাতেও আপনি আছে, 100 একমত। এই টেলিভিশন থেকে এগুলোর তেতুলিয়া। চাইতে এখন মোবাইল কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হয়ে টেকনাফ উঠেছে। থেকে তেতুলিয়া আছে মোবাইল ব্যবহারকারী, এবং প্রত্যেকের কাছে কিন্তু মেসেজ এবং বাংলা ভাষায় মেসেজ। রাইট। এখানে করোনা শব্দটা না জানার কিংবা না শোনার আমি কোনো এখানে সুযোগ দেখছি না, কোনো জি। কারণ নাই। না এটা আপা, ঢাকা- আমি না বলছিলাম- জোবাইর, আপনার কি কোনো স্টাডি আছে যে বরগুনাতে স্যাম্পল ধরে দেখেছেন, কিংবা হাওরে আপনি বলেছেন মাননীয় মন্ত্রীর জায়গা হাওরে যে তারা করোনা জানে না, এরকম কোন স্টাডি? না আমি করোনা জানে না সেই কথাটা বলছি না, আমি বলছি যে বিষয়টি অত্যন্ত সহজভাবে তাদের কাছে পৌঁছানো হয়নি বা এখনো জানছে না। যেমন ধরুন আমরা যেটা বলছি যে 20 সেকেন্ড ধরে হাত ধোবে, তাই না? এখন আমরা কিন্তু বার্তায় বারবার ওই কি বলে রানিং ওয়াটার, যেটা কলটা আমরা দেখাচ্ছি, সাবান দেখাচ্ছি, যেটা হয়তোবা কি আমরা বরগুনার পাথরঘাটায় দেখেছি যে ওইখানে এটা সম্ভব না। ওইখানে পুকুরের মধ্যে, পুকুর ছাড়া তাদের কোনো সুপেয় পানির উৎস নেই। এক্স্যাক্টলি। কিংবা পার্বত্য চট্টগ্রামের পার্বত্য এলাকায় ট্যাপিং ওয়াটারের ব্যবস্থা নাই, সে রানিং ওয়াটার নাই সেখানে। হ্যাঁ, আমি বলছি ওইভাবে যে স্থানীয়, যেটা আপনি একটু বললেন যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি বা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজটা যেতে হবে। জি অনেক ধন্যবাদ। আমরা আসবো আলোচনা, আমার মনে হয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন দর্শকের ফোন নিয়ে আবারও আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আমার নাম হচ্ছে শরীফ কামাল হোসেন। জি কামাল ভাই বলুন। আমি পরিকল্পনা মন্ত্রীর সাথে একটু একটা প্রশ্ন করতে চাই। তিনি শুনছেন আপনার কথা, মনোযোগ দিয়ে বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকা যেই স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে, এই স্বাস্থ্য খাতে এত দুর্নীতি, এবং এই দুর্নীতি হচ্ছে যে এটা দেখভালের কোনো পরিকল্পনা মন্ত্রী আছে কিনা। আর হচ্ছে আমরা জানি স্বাস্থ্য খাতে আমাদের যথেষ্ট বরাদ্দ আছে, বাট কোনো হসপিটালে, সরকারি হসপিটালে গেলে অনেক দামি ইনভেস্টমেন্ট থাকতেও বাইরের থেকে টেস্ট করতে হয়, জনগণ পাচ্ছে না, সেবা পাচ্ছে না। সেইগুলো দেখভালের জন্য কি কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা আছে কিনা? জি অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে ফোনটি করেছেন। ধন্যবাদ, আপনাকে হাজার হাজার সালাম, আমার ধন্যবাদ, শুভেচ্ছা। এইটা এমন ক্রনিক একটা রোগ, এইটাকে আমি কেন আমার চেয়ে আরো বড় কয়েকজন মন্ত্রী আসলেও বোধ মোকাবেলা করতে পারে। তবে এইটা কোনো হতাশার বিষয় নয়, এটা একটা জাতিগতভাবে টোটালি আমাদেরকে ধীরে ধীরে আগাতে হবে। দুর্নীতিবিহীন কোনো সমাজ পৃথিবীতে নাই, কম আর বেশি, আমরা একটু বেশি, অন্যখানে কম। সুতরাং সেইটাকে ধরে নিয়ে আমাদেরকে নানা সিস্টেম আমরা কি করেছি, আমরা শাস্তির ব্যবস্থা করেছি, আমরা প্রমোশন দিচ্ছি না,
আমরা ডিপার্টমেন্টাল অ্যাকশন নিচ্ছি, তবে একটা অসুবিধা আমাদের, যেটা অনেকে খেয়াল করেন না, এই ভাই যিনি প্রশ্ন করলেন, আমরা সরকারে যারা আছি, আপনারা তো আমাদের চিৎকার করে বলেন, বকেন, আইনের শাসন চাই, সুশাসন চাই। আইনের শাসন, সুশাসনের মানে কি? আইন দ্বারা শাসন। আইন দ্বারা শাসন মানে কি? কোর্ট দ্বারা শাসন, আদালত দ্বারা শাসন। তার মানে কি? প্রক্রিয়ার মাধ্যমে শাসন, যেটাকে বলে ডিউ ডিলিজেন্স, ব্যাংকাররা বলে। নিয়ম মেপে আপনাকে যেতে হবে, সেইগুলা বাউন্ড টু বি স্লোয়ার দেন ইউর ইমোশন। এবং যখনই দেখেন যে আমাকে ধরে পিটালো না, মারলো না, ঘুষি মারলো না, আপনি মনে করেন এটা কোনো বিচারই হলো না। দ্যাট ওয়াট নো গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ডু। আমাদের গভর্নমেন্ট তো প্রশ্নই উঠে না। এই যে তারতম্য, অ্যাকশন, টুডের অ্যাকশন আর আমাদের সাউথের যে অ্যাকশন, দুটোর মধ্যে একটা বেশকম আছে, এবং সেই বেশকমটা ক্লাসিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইটা অনেকে অসহিষ্ণুতার কারণ হয়। আমি আশ্বস্ত করে বলি, আমরা এটা চাই না, আমরা রুখতে চাই, আমরা ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থাগুলো আইনের মাধ্যমে। একটু ধৈর্যের প্রয়োজন আছে। আচ্ছা, একটা উদাহরণ, এটা ওই যে একটু আগে আলোচনা হচ্ছিল, আমি 30 সেকেন্ডে বলবো নিশ্চয়ই। ব্যাপারটা। আমার অফিস আগারগাঁওয়ে, ঢাকার একটা শীর্ষস্থানীয় জায়গা, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ আমলাতন্ত্র, ইন টার্মস অফ হোয়াট এভার, শিক্ষা দীক্ষায়। আমার রুমটা নিচের তলায়, বারান্দায় হঠাৎ দেখি কিছুদিন আগে একটা বেসিন লাগিয়েছে আমার লোকেরা, পানির কল, বেসিন, সাবান রেখেছে, গ্লাস রেখেছে, একটা গামছাও রেখেছে, বড় করে লিখে রাখছে, এখানে দয়া করে হাত ধুয়ে আসুক। আমি আবার লাফিং, যে আমি দেখি না কাউকে হাত ধুতে প্রথম দিন। তারপরে 4-5 দিন পরে আমার যে ভয়টা ছিল, ঠিকই আমি 4-5 দিন 6 দিন পরে নেমে আমি ওখানে গেছি, গিয়ে দেখলাম সিগারেটের টুকরা, বাদামের খোসা, নানা ধরনের জিনিসপত্র, ময়লা ময়লা বা কাগজ টাগজ দিয়ে ওইটা ক্লকড হয়ে আছে, বন্ধ। মানে হাত তো ধোই না, বরঞ্চ থুতু ফেলে, নাক ঝেড়ে এবং এইসব রেখে। আমাদের যা কালচারাল, আমরা কারা, আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি, আমরা কি আইনের কথা শুনি না কোনো সাই বাবার কথা শুনি? এইটা মনে রেখে কথাগুলো বলা উচিত। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। যে না না অবশ্যই জনগণের সচেতনতার ব্যাপারটা রয়ে গেছে। ডক্টর হামিদুল, আপনি অনেকক্ষণ বলছেন না, আপনি যদি বলেন, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে। এই যে বাজেট, এটা বাস্তবায়ন কতটা হবে বলে আপনার মনে হয় আসলে? যে তার আগে দর্শকের ফোনটি নিয়ে আমি আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি উত্থাপন করুন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, ফোনটি বোধহয় কেটে গেছে। হামিদুল হক, একটু বলুন। মাননীয় মন্ত্রীর কথা শুনলে মনে হয় বাজেট সঠিকভাবে বাস্তবায়ন হবে, কিন্তু আমরা সন্দিহান এই কারণে, অভিজ্ঞতা থেকে। বাজেটের একটি প্রধান দিক নির্দেশনা থাকা দরকার, সেটা হচ্ছে সক্ষমতা, বাজেট বাস্তবায়নের সক্ষমতা। মাননীয় মন্ত্রীর নিজের একটি অভিজ্ঞতা হয়তো ওনার মনে পড়বে, আমি যদি বলি 2016 সনে আমরা জানতে পেরেছিলাম যে শিক্ষা খাতে যে বৃত্তি দেওয়া হতো, উপবৃত্তি, প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা এবং 12 ক্লাস পর্যন্ত, সরকার তখন ঘোষণা করলেন 1,30,00,000 স্টুডেন্টদের দেওয়া হবে। কিন্তু দেখা গেল খবর নিয়ে যে ওই 1,30,00,000 মধ্যে 12 লক্ষই ভুয়া 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 ভুয়া, এবং আচ্ছা, সেটা আচ্ছা। অনেকদিন থেকে চলছে। জি, তখন সমস্ত সিস্টেমকে ডিজিটালাইজ করা হয়েছে এবং সেই ভুয়া তালিকাভুক্তি আর সম্ভব নয়। তাহলে, এবং এটা কিন্তু বর্তমান পরিকল্পনা মন্ত্রী, তখন উনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনার সময়ই এটা সমাধান বাহ, করেছেন। অবশ্যই এটা অ্যাপ্রিশিয়েট করার উনি মতো। কেন জি। তাহলে উনি কেন সেম মডেল ফলো করেন না সবকিছুতে? আর এই যে প্রণোদনা যখনই শব্দ আসছে, তখনই আসছে হলো শিল্পপতিদের। তারা হচ্ছে অনেকটা রাক্ষস খক্ষসের মতন, মানে তাকিয়েই থাকে, তখন হাওমাও করে মানুষকে খেয়ে ফেলবে। প্রণোদনা হওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা গার্মেন্টস খোলার ঘোষণা দিয়ে দিলেন। আবার তারা যখন ঢাকায় আসলো, তারা বললেন তোমাদের দেওয়া হবে। এবং প্রথম প্রণোদনা তারাই পেয়েছে, 5,000 কোটি টাকা প্রণোদনা তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এখনো মন্ত্রী যখন বললেন, আমি এখন আতঙ্কিত। আপনার প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলছি আমি আতঙ্কিত, কারণ মাননীয় মন্ত্রী বললেন যে বাজেট প্রণয়ন হয় ওপেন মার্কেট ইকোনমিক থিওরি ফ্রেমওয়ার্কে, বাজেট প্রণীত হয় একটা নিষ্ঠুর নিও লিবারেল ইকোনমি, যেটা খুব সমালোচিত পুরো পৃথিবী জুড়ে। জি, ইকোনমিক গ্রোথ মডেলের ফ্রেমওয়ার্কে, যেটা সিপিডি চায়। বিকজ সিপিডি এবং মাল্টিলেটারাল অর্গানাইজেশন যারা আছে, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ফ্যামিলিজ, তারা চায়
সমস্ত উন্নয়নশীল দেশ ইকোনমিক গ্রোথ মডেলে চলে। তাহলে ইকোনমিক গ্রোথ মডেল যতক্ষণ অনুসরণ করা হবে ততক্ষণ আপনি করাপশন বন্ধ করতে পারবেন না, বিকজ সবাই এখানে করাপ্ট। কেউ করে, যেমন ধরুন ডেভেলপমেন্ট পার্টনার্স এর একজন কর্মকর্তা, তিনি 10 লক্ষ টাকা টেক হোম স্যালারি নেন, আর তিনি যিনি কাউন্টার পার্ট মাননীয় পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে বসেন, তিনি সর্বোচ্চ 80,000 টাকা বেতন পান। এখন তিনি যখন আবার ওই পজিশনে লিয়েনে যান, তিনি 10 লক্ষ টাকা বেতন পান, 5 লক্ষ টাকা বেতন পান। তাহলে কেন এই বৈষম্য? ঠিক একইভাবে পুরো বাজেট প্রক্রিয়ায় বৈষম্যটাকে আরো ধরে রাখার জন্যই এটা হয়, এবং বাজেটে সুনির্দিষ্টভাবে সেই সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধিমূলক ভাবে তৈরি করার কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নাই। আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে ওয়াশিকা আপা খুব কম বলেছেন, আপা আপনি যদি বলেন, উনি কেবল সংসদ সদস্য না, আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক, আপা যদি একটু বলেন খুব সংক্ষেপে। বর্তমান এই প্রস্তাবিত বাজেটের কিন্তু বেশ কিছু কৌশলগত দিক নেওয়া হয়েছে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে প্রাধান্য দেওয়া এবং বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা। আপনারা যে বলছিলেন যে হ্যাঁ ইন্টারনেটের বিল বাড়ছে, এগুলো আসছে, এখন অবশ্য ইন্টারনেটকে আমি বিলাসিতা বলবো না, মোবাইল ফোনও এখন আমাদের বিলাসিতা নয়, কিন্তু এই বাজেটে একটা কর্মকৌশল কিন্তু আছে যে বিলাসিতাকে নিরুৎসাহিত করা, সেটা একটি। এবং আমাদের আসলে মানে সুশৃঙ্খল মুদ্রানীতি ছিল 1 দশক ধরে, রাজস্ব নীতিও ছিল, যার ফলে আমাদের ঋণের স্থিতি জিডিপির অনুপাত কিন্তু এখনো অনেক কম, 34%। জি, সেই ক্ষেত্রে সরকারি ব্যয় বড় আকারে বাড়লেও তা সামষ্টিক অর্থনীতির উপর কিন্তু খুব বেশি খারাপ প্রভাব ফেলার কথা না। যাই হোক, এখন তো সময়টা নিশ্চিত না, নিশ্চিতভাবে যে বলতে পারছি আমরা যে না আমরা একেবারে সেপ্টেম্বর থেকে সবকিছু নর্মাল হয়ে যাবে কিংবা ডিসেম্বর থেকে, কেউ তো আসলে কিছু বলতে পারছি না। এই বাজেটটা যতই বলা হোক যে সৃজনশীল না, যতই বলা হোক যে এখানে করোনা জনিত দুর্যোগকালীন কিভাবে চিন্তা করা হয়েছে, এটা চিন্তা করেই কিন্তু কর্মকৌশলটা করা হয়েছে। এবং বাজেটটাকে হয়তো বাজেট মনে হচ্ছে বোরিং, কিন্তু সেটা না। সৃজনশীল বাজেট এটা মানে এটা প্রমাণিত হবে কিন্তু এটার বাস্তবায়নে এবং সঠিক বাস্তবায়নে, সক্ষমভাবে বাস্তবায়নে। অনেক ধন্যবাদ আপা, আমরা সেটা দেখিবার অপেক্ষায় আমরা রইলাম। সৈয়দ হকের ভাষায় আমরা শেষ 6 মিনিট 1 মিনিট করে দেবো। হাসিন জাহান আপা 1 মিনিটে যদি আপনি একটু বলেন, আসলে আপনি কি দেখতে চান, আসলে আপনার প্রত্যাশা বলেন। যে আপা 1 সেকেন্ড, একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে আসছি। যে দর্শক যদি সংক্ষেপে আপনার ফোনটি সেরে ফেলেন, কি বলতে চাইছেন আপনি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি চট্টগ্রামের 9 নম্বর থেকে পাঁচজমিয়া বলছি। বলুন। আমার প্রশ্ন হলো পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে, আমি একজন ক্ষুদ্র চার দোকান ব্যবসায়ী। হ্যাঁ, মার্চ মাসের 26 তারিখ লকডাউন ঘোষণা করার পর থেকে আমার দোকান বন্ধ, আবার এই একই মে চালু হওয়ার পরে আমি দোকানটা খুলছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আপনাদের এই বাজেটে কোনো ব্যবস্থা আছে কিনা? জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যে চা বিক্রেতা, তার জন্য কিছু রেখেছেন কিনা? তো আমাদের যে প্রণোদনা প্যাকেজ সেখানে যায় আগে, নতুন বাজেটের আগে উনাদের প্রত্যেকের জন্য বিভিন্ন খাত, এসএমই খাত, ক্ষুদ্র ঋণ খাত, কৃষি খাত, মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষাধিক কোটি টাকার প্যাকেজের মধ্যে আছে। সমস্যা শুধু এক জায়গায়, উনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, ব্যাংকে উনি যান না, অনেকেই আমাদের যায়ই না, দরকার নেই, ভালো একদিকে, তাহলে উনার সঙ্গে আমার কন্ট্যাক্টটা কিভাবে হবে? আমি তো টাকা নিয়ে উনাকে বের করতে পারবো না, উনি আমাকে চাচ্ছেন না। প্রথম রিকোয়ারমেন্ট হলো শ্রমিক যারা আছে, সুবিধা যে তারা একটা সংস্থার মধ্যে আছে, মালিক জানে কতজন শ্রমিক কে কোথাও ভেতরে কাজ, তার নাম টাম কি ইত্যাদি। কিন্তু এই যে ওনাদের মতো ইনফরমাল সেক্টর, যেটা ইনফরমাল সেক্টর উদ্যোক্তা যারা ওয়ান ম্যান শো,
ওয়ান জি। ফ্যামিলি শো। মানে আপনার পরামর্শ হচ্ছে তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন এক্স্যাক্টলি, ব্যাংক এবং 10 টাকা দিয়ে পুরো ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। নুরুল আমিন সাহেব 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। এক্স্যাক্টলি। জি, অনেক ধন্যবাদ। হাসিনা আপা যদি একটু বলেন, শেষ করবো আমরা 1 মিনিটে। হ্যাঁ, আপনি কি দেখতে চান আপনার জায়গা থেকে? 10,000 কোটির যে থোক বরাদ্দ রাখা হয়েছে সেটা যেন জনস্বাস্থ্যের খাতের বরাদ্দ করা হয়। জি, এটা আপনার প্রত্যাশা। আর কোনো পয়েন্ট? না, আর জোবায়ের হাসান আপনি যদি বলেন, আপনি কি চান? শেষ পয়েন্ট 30 সেকেন্ডে। যে 30 সেকেন্ডে আমি বলছি যে আভ্যন্তরীণ ব্যয় আমাদের কমাতে হবে। এই সরাসরি যদি আমি উদাহরণ দেখি, যে গত রমজান মাসে গেল আমরা অনেক ইফতার পার্টি বাদ দিয়েছি, এখানে অনেক টাকা আমাদের রয়ে গেছে। জি, এসব এই ধরনের পরিচালন বা এই ধরনের ব্যয় আমাদের কমাতে হবে। যদি এবং সেটা কিন্তু করেছে। আপনি জানেন মুজিব বর্ষের যে বড় বাজেট ছিল, সরকার কিন্তু পুরো প্রোগ্রামটা বাদ দিয়েছে এই এরকম করোনার অনেক কারণে। কিছুই আছে, এটা কিন্তু খুব এরকম- দায়িত্বশীল ভূমিকা এবং সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। রাইট। এখন আমাদের দরকার এই সময় বিনিয়োগটা করা জনস্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে এই ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির জন্য কি দরকার এবং রাস্তাঘাট উন্নয়নে কি দরকার। এছাড়া আমরা এই যে জনস্বাস্থ্যের কথাটা এই জন্য বলছি, স্বাস্থ্যের আগে এই জন্য জি। যে আসলে জনগণ নিয়ে আমাদের কাজ, তাদেরকে যদি বাঁচিয়ে না রাখা যায় তাহলে আমরা জীবিকা কাকে দিয়ে তৈরি করব। জি, এবং আমরা তো এই ক্ষেত্রে কি আপনাদের যেহেতু ইন্টারন্যাশনাল কানেকশন অনেক ভালো, দাতা সংস্থার কোনো আপনারা পাচ্ছেন কেমন, সারা পাচ্ছেন কেমন না না বাংলাদেশকে হেল্প করার জন্য দাতা ক্যাম্পেইন সংস্থা বিশেষ এখন করে? বৈশ্বিক ভাবেই তো এই বিষয়টা খুবই এখন একটা জি। নাজুক পরিস্থিতিতে, জি, তারা নিজেরাও হিমশিমের মধ্যে আছে এবং তারা কিভাবে করবে। এবং আমরা বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে আমাদেরকে প্রপোজাল জমা দিতে হয় এবং সেভাবে আমরা তাদের থেকে রিটার্ন পাই বা কথাবার্তা শুনি। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেখানে সমগ্র নিজস্ব দেশীয় উৎপাদন, দেশীয় আভ্যন্তরীণ সম্পদ ব্যবহার ইত্যাদির মাধ্যম ছাড়া আমার মনে হয় না এছাড়া বহির্বিশ্বের থেকে আমরা কোনোভাবে এরকম কোন জি, রকম অনেক ধন্যবাদ। মিস্টার অতি নুরুল আমিন যদি নিকটে বলেন কিছু লাস্ট 1 মিনিট, 1 জি। মিনিট। ধন্যবাদ। আমরা ব্যাংকিং সেক্টরকে কিভাবে দেখতে চান আপনি? জি, সেটাই বলছি। এখন যেহেতু স্বাস্থ্য একদম ফ্রন্টে চলে আসছে, আমরা কিন্তু এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কেমন আছেন, আপনি বলবেন হয় ঘরবন্দি বলবেন, নইলে বলবেন এই মুহূর্ত পর্যন্ত ভালো আছে। আমি বলি বেঁচে আছি, আমাকে কেউ জিজ্ঞেস করলে বলি এখনো বেঁচে, স্টিল তাহলে অ্যালাইভ। এই আনসার্টেনিটির জন্য আমি দুটো বিষয় বলি। আমরা 2012 সালে জাতিসংঘের ইউনিভার্সাল হেলথ কভারেজে সিগনেটরি এবং 16 সালের বাজেটে একটা কিছুটা উল্লেখ ছিল, কিন্তু আমরা ওই ইউনিভার্সাল হেলথ কভারেজের মধ্যে যেতে পারিনি। এবং এরপরে আরো প্রসঙ্গ আসছে যে আমরা ইউনিভার্সাল পেনশন, ইউনিভার্সাল জি, আপনার ইন্স্যুরেন্স এগুলো আসছিল। আমি একটা কথা বলবো, এখানে এই ইউনিভার্সাল হেলথ কভারেজ বা এসডিজির যে কভারেজ গুলো এখানে আছে, পভার্টি এলিভেশন বলেন, সেখানে এসডিজি যে গোলগুলো আছে, হ্যাঁ, প্রাইমারি হেলথ কেয়ারটাও এর ইউনিভার্সাল হেলথ কভারেজের মধ্যে নিয়ে আসলে, এখানে আমি দেখছি জি। ডরবের একজন লোক আছেন, তাদের কিছু প্রোগ্রাম আছে, ওই যে মাতৃকালীন ভাতা, যে তারা একটা অংশী, এরকম যদি আরো প্রোগ্রাম থেকে থাকে প্রাইমারি হেলথ কেয়ার, জি। সেটা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সব মিলে। অনেক ধন্যবাদ এখন নুরুল আমিন এইটার ভাই। দিকে যোগ দেওয়া আমি জাস্ট শেষ 1 মিনিট মাননীয় মন্ত্রীকে দিয়ে শেষ করবো। একটা যেটা বলতে চাই, আমরা দেখেছি যে পৃথিবীর যে উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কথা দাবি করত ইউরোপ, ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকা, তাদের দম্ভ কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে। বরং কিউবার মতো দেশ, ভিয়েতনামের মতো দেশ, কম্বোডিয়ার মতো দেশ কিন্তু অনেক ভালো করেছে। এর অন্যতম কারণ বলা হচ্ছে যে ওইসব দেশে যে নিও লিবারেল কিংবা ওভার কমার্শিয়ালাইজেশন, প্রাইভেটাইজেশনের কারণে আমেরিকা এত ভালো স্বাস্থ্যের পরেও কিন্তু ভালো সেবা দিতে পারে নাই, যেটা ভিয়েতনাম পেরেছে, কেরালা পেরেছে ভারতের। তো আমরা আসলে কোন দিকে যাব? শেষ 1 মিনিট যদি আপনি একটু বলেন গরিব প্রান্তিক মানুষদের কোন জন্য। দিকে যাব আপনার আমার উপর নির্ভর করে, আমি এটার জবাবের চেষ্টা করবো না। যেহেতু আপনি জনপ্রতিনিধি, এই কারণে বলছি সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। সেটা আপনি ঠিকই বলেছেন। ইভেন যে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, যে আপনার সোভিয়েত রাশিয়া প্রাক্তন, অথবা মঙ্গোলিয়া, অথবা চীন, সর্বত্র যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তুলনামূলকভাবে শক্তিশালী। এখন এটা আমাদের জনগণের উপরে, সকলের উপরে নির্ভর করে। আমি একটা কথা বলে শেষ করতে চাই। নিশ্চয়ই। বাজেটের সৃজনশীলতা নিয়ে একটা মন্তব্য প্রথম দিকে এসছে। বাজেট রুটিন, মানডে, অর্ডিনারি একটা ব্যালেন্স শিট, আয় ব্যয়ের হিসাব। এখানে কোনো রোমান্টিকতা, আবেগ, সৃজনশীলতা খোঁজা বোধ হয় হতাশ হব। এখানে বরঞ্চ খুঁজবো টাকার হিসাব কোথায় কত আছে। আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই সময়টাতে আমরা সবাই সরকারকে সময় দিই, সহিষ্ণুতা দেখাই সবাই মিলে, দোষারোপের দিকে না গিয়ে, এবং যে মোকাবিলা, যে শত্রু আমাদের সকলের সামনে, তাকে আমরা জয়েন্টলি মোকাবিলা করি। ভুল ভ্রান্তি সরকারেরও হতে পারে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, কিন্তু ওতে কোনো সকল কিছু সমাধান খোঁজা
বাজেটে এইটা বোধহয় এটা ঠিক হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের 6 জনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, প্রশ্ন উত্থাপন করবার জন্য। এই অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 7:30 আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, হাত ধোয়ার চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.